লজ্জা করে না? আমি তোর থেকে সিনিয়র হয়ে আমাকে ভালোবাসতে শুরু করলি। তুই বয়সে ছোট, অথচ আমাকে সবসময় তুই শাসন করিস, এমনকি গায়ে হাতও তুলিস। কেন এমন করিস বলতো? ফারিস সোফায় হেলান দিয়ে বসে তাচ্ছিল্যের হাসি হাসে। সে অনামিকার চোখের দিকে তাকিয়ে সরাসরি উত্তর দেয়। কারণ আমি চাইনি তুই বিগড়ে যাস। তুই যে খুব ভালো একটা মেয়ে তা তো নয়। তোকে যে আমি বিয়ে করেছি এটাই তোর কপাল। এখন আবার আসছিস সিনিয়র জুনিয়র দেখাতে। তুই একবার আমার দিকে তাকিয়ে দেখ, আমি তোর থেকে কত বেশি সুন্দর। আমার জন্য হাজারটা ছেলে পাগল হয়ে ঘোরে, তুই কেন আমাকে বিয়ে করলি? ফারিস এবার একটু বিরক্ত হয়। সে অনামিকার অবাস্তব কথাগুলো আর সহ্য করতে পারছে না। সে কিছুটা ধমকের স্বরে বলে, বেশি বকিস না তো। তোকে আমি কখনো সিনিয়র হিসেবে মানি না। একটা চড় দিলে তোর এইসব আজে বাজে কথা কোথায় হারিয়ে যাবে। এখন বকবক না করে আমার পা টিপেতে। সারাদিন বিয়ের দৌড়াদৌড়ি করে আমার পাটা ব্যথা হয়ে গেছে। মগের মুলুক নাকি? আমি তোর বড়, তোর থেকে অনেক সিনিয়র। আমাকে দিয়ে পা টিপিয়ে নিতে তোর একটু লজ্জা লাগে না? যা আমার কাছ থেকে সর, আমি তোর পাশে শোবো না। ফারিস এবার উঠে দাঁড়ায়। সে ধীর পায়ে অনামিকার দিকে এগিয়ে যায়। তার চোখে এক ধরনের জেদ কাজ করছে। সে গম্ভীর গলায় বলে, তোর এই আজে বাজে কথা শোনার সময় আমার নেই। তোকে তো বিয়ে করেছি সব কিছু করার জন্যই। এখনও তো অনেক রাত বাকি। তোর সাথে তো রোম্যান্স করতে হবে, কত কাজ আছে। তাই আগে যেটা বললাম সেটা কর। কি কি বলি তুই? কেন সব করবি? কি বলিস এসব? আমি তোর কথা কিছুই বুঝতে পারছি না। ফারিস এবার হাসে, তবে সেই হাসিতে এক ধরনের গভীরতা আছে। সে অনামিকার খুব কাছে গিয়ে দাঁড়ায়। কেন বুঝবি না? তোকে বিয়ে করেছি কিছু তো দেখার জন্য। আমাদের পরবর্তী প্রজন্ম নিয়ে ভাববো না? কাছে আয়, তোকে একটু মন ভরে আদর করি। কতজনের ইচ্ছে তোকে একটু ছোবো, তোকে চুমো খাবো। আর সেই সুযোগ পেয়েছি। অনামিকা এবার রাগে আর অপমানে লাল হয়ে যায়। সে ফারিসকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। মুখ সামলে কথা বল ফারিস। আমি তোর বড় আপু, আমাকে সম্মান দিতে শেখ। এসব নোংরা চিন্তা তোর মনে ছিল এত বছর ধরে? ভাবতেই ঘৃণা লাগছে আমার, ছি। ওরে আমার সতীসাধ্যী, নাটক রাগ। বয়ফ্রেন্ড যখন জটিয়েছিলি তখন কি এসব ঘেন্না লাগতো না? আর এখন নিজের বরের বেলায় নাটক দেখাচ্ছিস। বয়ফ্রেন্ড বানিয়ে কি কি আকাম করেছিস সেটা তো তুই ভালো করেই জানিস। আর এখন বরের বেলায় ছিচিচি করিস। মনে রাখিস, আমি কিন্তু জোর করে সব কিছু করতে পারি। ছি, তুই এসব কি বলছিস ফারিস? তোর মাথা ঠিক আছে তো? মানছি আমার বয়ফ্রেন্ড ছিল, কিন্তু আমি কখনো কোনো ভুল কাজ করিনি। দেখ ফারিস, একদম রাগাবি না আমাকে। আমি কিন্তু এখন কেঁদে দিব, আর তুই জুনিয়র হয়ে আমাকে একটুও সম্মান দিচ্ছিস না। ফারিসের মন একটুও গলে না। সে অনামিকার চিবুক ধরে নিচের দিকে ফেরায়। সম্মান তুই আমাকে দিবি, কারণ আমি এখন তোর স্বামী। তোর এই ঢংগুলো একদম সহ্য হচ্ছে না। আর কি সব সিনিয়র জুনিয়র নেক পড়ে আছিস? আমি তোর পর, তোর সাথে যা ইচ্ছে তাই করবো। তার উপর তুই আমার খালাতো বোন। বেশি পক পক না করে কাছে আয় আর আমাকে আদর কর। আমি পারবো না, আমার থেকে 10 হাত দূরে থাকবি তুই। তোকে একদম সহ্য হচ্ছে না আমার। ফারিস এবার একটু নরম হয়। সে জানে অনামিকার উপর থেকে রাগ দেখালেও মনে মনে তাকেই পছন্দ করে। সে মৃদু স্বরে বলে, দেখ অনামিকা, আমি জানি তুই আমাকে ভালোবাসিস। এখন এত নাটক না করে কাছে আয়, তোকে একটু আদর করি, জড়িয়ে ধরে চুমু খাই। উফ, কি শুরু করেছিস তুই? দেখ ফারিস, আমার খুব লজ্জা লাগছে। এভাবে কেউ চুমোর অফার করে নাকি? তার উপরে আমি তোর সিনিয়র। তুই কি এই সিনিয়র জুনিয়র বলা বন্ধ করবি? এমন একটা ভাব করছিস যেন তুই আমার 100 বছরের বড়। মাত্র 6 মাসের সিনিয়র তুই, অথচ পড়াশোনায় আমার 1 ক্লাস নিচে থাকিস। মনে নেই একবার ফেল করেছিলি? আসছিস আজ একটা টপিক নিয়ে জ্ঞান দিতে। একদম চুপ থাক এখন। আমার রোম্যান্স করতে ইচ্ছে করছে। বেশি কথা বলে মুখ টিপে ধরবো কিন্তু। ফারিসের এই কথাগুলো যেন অনামিকাকে নির্বাক করে দেয়। ফারিস আর সময় নষ্ট করে না। সে দ্রুত অনামিকার কাছে যায় এবং তাকে বিছানায় শুইয়ে দেয়। অনামিকার সব প্রতিবাদ যেন ফারিসের আলিঙ্গনের মাঝে মিলিয়ে যায়। ফারিস পরম মমতায় অনামিকার ঠোঁটের উপর নিজের ঠোঁট রাখে। অনামিকা প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করলেও ধীরে ধীরে সেও ফারিসের ভালোবাসায় সাড়া দেয়। অনামিকা করতে থাকে, কিন্তু ফারিস ছাড়ে না। ফারিস অনামিকাকে খুবই ভালোবাসতো। অনামিকাও যে বাসে না তা নয়, সেও বাসে, কিন্তু এতক্ষণ হয়তো নাটক করছিল। যদিও এটার পিছনে একটা বিরাট কাহিনী আছে। ওরা রোম্যান্স করুক, এই ফাঁকে আপনাদের চলুন
ওদের কাহিনীটা বলি, না হলে আপনারা বুঝবেন না। ফ্ল্যাশব্যাক। 1 বছর আমার সাথে ভালোবাসার নাটক করে কি পেলে মিস্টার নীলাদ্র? অনামিকার চেঁচামেচিতে নীলাদ্রর কোনো হেলদোল নেই। সে নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। অনামিকা দাঁতে দাঁত চেপে আবার বলে, কাল আমি খালামণিকে আমাদের বিয়ের ব্যাপারে সব বলে ঠিক ঠিক করি, আর তুমি এখন এই কথা বলছো? নীলাদ্রর চোয়াল শক্ত হয়ে আসে। সে তাচ্ছিল্য ভরে উত্তর দেয়, কিসের বিয়ে? তোমাকে আমি কোনোদিন ভালোই বাসিনি। বন্ধুদের সাথে বাজি ধরে প্রেমের নাটকও করি এতদিন। নাটক করার সময় শেষ, তাই অভিনয় করাও আজ শেষ। অনামিকা স্তম্ভিত হয়ে যায়। তবে সে ভেঙে পড়ে না। উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে উপহাস করে বলে, বাহ মিস্টার নীলাদ্র, তুমি তো অনেক বড় অভিনেতা। তোমাকে বাংলা সিনেমায় শাবানার সাথে না নেওয়া উচিত। তোমাদের দুজনকে খুব মানাবে কিন্তু। অনামিকার কথায় নীলাদ্র প্রচণ্ড রেগে যায়। সে কিছু বলতে যাবে, ঠিক তখনই অনামিকার গালে সজোরে একটা থাপ্পড় পড়ে। অনামিকা যন্ত্রণায় গালে হাত দিয়ে তাকিয়ে দেখে সামনে তার খালাতো ভাই ফরিশ চৌধুরী দাঁড়িয়ে আছে। ফরিশকে এই অবস্থায় দেখে অনামিকা অবাক হয়ে যায়। ফরিশ রাগে গর্জে উঠে বলে, অনামিকা, তুই তলে তলে প্রেম করে বেড়াস। আম্মু তোকে এসব করার জন্য ভার্সিটিতে পাঠায়? ফরিশের চিৎকারে অনামিকা মাথা নিচু করে ফেলে। তাকে চুপ করে থাকতে দেখে ফরিশের রাগ আরও বেড়ে যায়। সে অনামিকার হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে গাড়িতে তোলে। ফরিশ বরাবরই শান্ত স্বভাবের মানুষ, কিন্তু আজ তাকে দেখে অনামিকা সত্যিই খুব ঘাবড়ে যায়। সে জানে ফরিশ যখন রেগে যায় তখন তার চেয়ে ভয়ঙ্কর আর কেউ হয় না। অনামিকার টু শব্দটিও করে না, কারণ এখন যদি বলে পরিস্থিতি আরও খারাপ হবে। কিছুক্ষণ পরেই ফরিশ বাসার সামনে গাড়ি থামায়। সে অনামিকাকে আবারও টানতে টানতে তার রুমে নিয়ে যায় এবং মেঝেতে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর সে চিৎকার করে তার মা অর্থাৎ অনামিকার খালামণিকে ডাকতে থাকে। অনামিকা মেঝেতে পড়ে ঠোঁট চেপে নিজের কান্না আটকানোর চেষ্টা করছে। খালামণি দ্রুত এসে এই দৃশ্য দেখে চমকে যান। তিনি কর্কশ গলায় ফরিশকে জিজ্ঞেস করেন, ফারিস, উনি মেঝেতে পড়ে আছে কেন? তুই কিছু করেছিস ওর সাথে? ফরিশ রাগে ফুঁসতে ফুঁসতে উত্তর দেয়, তোমার ভাগ্নি তলে তলে প্রেম করে বেড়ায়। আজ থেকে ওর ভার্সিটি যাওয়া একদম বন্ধ। খালামণি ছেলের কথা শুনে ভীষণ চটে যান। তিনি ঝাঁঝালো কণ্ঠে বলেন, কথা নেই বার্তা নেই, হুট করে ওর ভার্সিটিতে যাওয়া বন্ধ করা তুই কে? প্রেম করে তো কি হয়েছে? আমি ওর পছন্দের মানুষের সাথেই ওর বিয়ে দেব। ফরিশ এবার বাঁকা হাসি হাসে। সে অনামিকার দিকে করুণার দৃষ্টিতে তাকিয়ে বলে, ওর সো কল বয়ফ্রেন্ড তো ওকে ভালোই বাসে নাই, তাহলে বিয়ে হবে কার সাথে? সবটাই ছিল নাটক। এই বলে ফরিশ অবজ্ঞার হাসি হাসতে থাকে। ফরিশের এই কথাগুলো তীরের মতো অনামিকার বুকে বিঁধছে। ফরিশ সব সময় অনামিকার সাথেই এমন রূঢ় আচরণ করে, কখনো একটু ভালোভাবে কথা বলে না। এর পিছনের কারণটা অনামিকার কাছে এখনও অজানা। খালামণি এবার ফরিশকে ধমক দিয়ে থামিয়ে দেয়। এখানে তুই অনামিকার দোষ কোথায় দেখছিস? ভালোবাসা কোনো গুনাহ নয়, কিন্তু প্রতারণা করা অনেক বড় পাপ। সেই ছেলেটা অন্যায় করে অনির সাথে প্রতারণা করে। রিপিট, সেই ছেলেটা অন্যায় করে অনির সাথে প্রতারণা করে, আর তুই আমার মেয়েটাকে কথা শোনাচ্ছিস? শোন ফারিস, উনি কলেজে যাবে, ওর ভার্সিটিতে যাওয়া তুই কিভাবে বন্ধ করিস আমিও দেখি। ফরিশ আর কোনো কথা না বলে রাগে গজগজ করতে করতে নিজের রুমে চলে যায়। ফরিশ চলে যেতেই খালামণি অনামিকার কাছে আসে। তাকে টেনে তুলে বিছানায় বসিয়ে দিয়ে নরম স্বরে বলে, মন খারাপ করিস না অনি, আর সবসময় মনে রাখবি, প্রতারণা করে কেউ কখনো সুখী হতে পারে না। প্রকৃতি এর প্রতিশোধ নিয়েই ছাড়ে। অনামিকা খালামণিকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ফেলে। তার বুক চিরে দীর্ঘশ্বাস বের হয়ে আসে। খালামণি, আমি কি এমন অপরাধ করলাম যে আমার আব্বু আম্মু আমাকে ছেড়ে চলে যায়? আমার আর 5টা সাধারণ মেয়ের মতো কেন এমন সুন্দর জীবন নেই? খালামণি অনামিকার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সান্ত্বনা দেয়। কে বলেছে তোর কেউ নেই? আমি আছি, ফারিস আছে, আর কি লাগে তোর? অনামিকা মনে মনে দীর্ঘশ্বাস ফেলে ভাবে, তোমার ছেলে তো আমাকে সহ্যই করতে পারে না। খালামণি অনামিকাকে ছাড়িয়ে দিয়ে বলে, আচ্ছা, এবার ফ্রেশ হয়নি, কাঁদতে কাঁদতে
চোখ মুখ একদম লাল হয়ে গেছে। অনামিকা মাথা নেড়ে সায় দেয়। খালামণির রুম থেকে বেরিয়ে যেতেই সে একটা সালোয়ার কামিজ নিয়ে শাওয়ার নিতে যায়। অনেকক্ষণ শাওয়ার নিয়ে সে ব্যালকানিতে আসে চুল শোকাতে। অনামিকার রুমের ঠিক পাশেই ফারিসের রুম। সে খেয়াল করেনি যে ফারিসও তখন ব্যালকানিতেই দাঁড়িয়ে আছে। চুল শোকাতে শোকাতে অনামিকা হঠাৎ ফারিসের কণ্ঠ শুনতে পায়। ছেলেদের দেখানোর জন্য বেলকনিতে চুল শোকাতে এসেছে তাই না? অনামিকা অবাক হয়ে তাকায়। ফারিস বাঁকা হেসে আবার বলে, আমি বুঝি না তোর মনে এত ছেলে পটানোর বুদ্ধি কোত্থেকে আসে। আচ্ছা, তুই কি কলেজ বন্ধ করে ছেলে পটানোর কোচিং সেন্টারে যাস নাকি? হ্যাঁ, তুমি কি সবসময় আমাকে নিয়ে এমন আজে বাজে কথা বলবে? আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? ক্ষতি করার বাকি আর কি রেখেছিস? তুই তো নিজেই একটা আপদ। এখন রুমে যা, বেশি ঢং করিস না। অনামিকা আর কোনো প্রতিবাদ না করে মাথা নিচু করে ঘরে চলে আসে। সে মনে মনে ভাবে, কেন এই মানুষটা তার সাথে এমন করে। একবার খালামণির কাছে নালিশ করায় ফারিস তার ভার্সিটিতে গিয়ে তাকে এত অপমান করেছে। কিছু সিনিয়ররা সেই সুযোগে তাকে র্যাগিং করে। সেই দিন থেকেই ফারিসের উপর অনামিকার শুধুই ঘৃণা জন্মেছে। ভাবনার মাঝেই একজন কাজের লোক এসে দরজায় নক করে। ছোট ম্যাম, আপনাকে বড় ম্যাম লাঞ্চ করার জন্য ডাকছি। ঠিক আছে আপু, আপনি যান, আমি আসছি। নিচে গিয়ে অনামিকা দেখে খালামণি খাবার পাড়ছে। সেও তাকে সাহায্য করতে এগিয়ে যায়। অনি, ফারিসকে একটু ডেকে আনতো। ছেলেটা প্রতিদিন খাবারের সময় অনিয়ম করে। খালামণি, আমি না গিয়ে অন্য কাউকে পাঠালে হয় না? না, তুই যা, গিয়ে বল আমি ডাকছি। অনামিকা অনিচ্ছা সত্ত্বেও ফারিসের রুমের দিকে পা বাড়ায়। ফারিসের রুমের দরজায় দাঁড়িয়ে তার বুক কাঁপতে থাকে। সে হালকা ধাক্কা দিতেই দরজা খুলে যায়। অনামিকা প্রথমবার ফারিসের রুমে ঢোকে। তাকে দেখে ফারিস চমকে ওঠে এবং তড়িঘড়ি করে হাতে থাকা কিছু একটা ড্রয়ারে লুকিয়ে ফেলে। আমার রুমে কি করছিস তুই? বলেছিলাম না আমার রুমে কখনো ঢুকবি না। কথা কি কানে যায় না তোর? আমি তো ইচ্ছে করে আসিনি, খালামণি তোমাকে নিজে খেতে রেখেছে। কেন এসেছিস সেটা বড় কথা নয়, অনুমতি ছাড়া রুমে ঢোকার সাহস কোত্থেকে পাস? হ্যাঁ, দরজা খোলাই ছিল আর আমি শুধু ডাকতে এসেছি। শোন, আর কখনো যেন তোকে আমার রুমে না দেখে আমার পার্সোনাল স্পেসে ঢোকার চেষ্টাও করবি না। তোমার রুমে ঢোকার আমার কোনো শখ নেই, খালামণি পাঠালো তাই এসেছি। আর মনে রেখো, আমি তোমার 6 মাসের বড়। রাখ তোর সিনিয়র গিরি, এসব মানি না। ফেল করে আমার নিজ ক্লাসে পড়িস তার মানে তুই জুনিয়র আর আমি সিনিয়র। আর আমি আসি, তুই যা এখান থেকে এখন। এক মুহূর্তেও এখানে দাঁড়াবি না। অনামিকা দ্রুত নিচে নেমে এসে বড় বড় শ্বাস নিতে থাকে। খালামণি তাকে হাঁপাতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে অনি, তুই এমন করে হাঁপাচ্ছিস কেন? না খালামণি, এমনি সিঁড়ি দিয়ে দ্রুত নামলাম তো তাই। তোর খাবার বেড়ে দিয়েছি, তুই খেয়ে নে। ফারিস নামছে। অনামিকা খেতে বসলে সিঁড়ি দিয়ে ফারিস নেমে আসে এবং অনামিকার ঠিক পাশের চেয়ারে বসে পড়ে। ফারিসের উপস্থিতিতে অনামিকার ভীষণ অস্বস্তি বোধ হয়। সে অস্থির হয়ে নড়াচড়া করতে থাকলে ফারিস বিরক্ত হয়ে বলে, তুই কি এখানে খেতে বসছিস নাকি নড়াচড়া করতে বসছিস? আমি তো ঠিকভাবেই বসে আছি। একদম মিথ্যা বলবি না। খাওয়ার চেয়ে তো বেশি নড়াচড়াই করছিস। তোর জন্য আমার খেতে অসুবিধা হচ্ছে। ফারিস, মেয়েটাকে একটু শান্তিতে খেতে দে তো, ও তো কিছুই করছে না। মা, তুমি তো সবসময় ওর পক্ষই নেবে। ও যে কতটা নাটকবাজ তা তো তুমি জানো না। অনামিকা আর কোনো কথা না বলে মাথা নিচু করে দ্রুত খাবার শেষ করার চেষ্টা করে। একরাশ অস্বস্তি নিয়ে খাওয়া শেষ করে সে নিজের রুমে চলে আসে। রুমে ঢুকে দরজা বন্ধ করে সে বিছানায় বসে টিভি ছাড়ে। কিছুক্ষণ পর রুম থেকে অনামিকার এক বিকট চিৎকার শোনা যায়। সে টিভিতে এমন কিছু একটা দেখে ফেলে যে তার হাত পা রীতিমতো কাঁপতে শুরু করে। টিভির পর্দায় ভেসে ওঠা বীভৎস দৃশ্য দেখে অনামিকার আত্মা কেঁপে ওঠে। পর্দায় রক্ত ভেজা যে নিথর দেহটা পড়ে আছে সেটা আর কারো নয়, নীলাদ্রের। দেহটা এতটাই ক্ষতবিক্ষত যে সাধারণ মানুষের পক্ষে সেদিকে তাকানো দেয়। অনামিকার গগনবিদারী চিৎকার শুনে ফাহিমা বেগম হন্তদন্ত হয়ে ছুটে আসে। সে দেখে অনামিকা 2 হাতে মাথা চেপে ধরে বিছানায় কুঁকড়ে বসে আছে। কি হয়েছে অনি, ঠিক আছিস তুই? শরীর কি খুব খারাপ লাগছে? ডাক্তার ডাকবো?
অনামিকা কোনো কথা বলতে পারে না। সে ছলো চোখে টিভির দিকে আঙুল উঁচিয়ে ইশারা করে। ফাহিমা বেগম টিভির দিকে তাকিয়ে আটকে ওঠে। সে দ্রুত রিমোট নিয়ে টিভি বন্ধ করে দেয়। এসব তোকে দেখতে মানা করি না আমি? জানিস তোর রক্ত সহ্য হয় না, তাও এসব কেন দেখিস? অনামিকা ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করে। সে কিভাবে বোঝাবে যে এই মৃত মানুষটা অন্য কেউ নয়, তারই প্রাক্তন প্রেমিক? ফাহিমা অনামিকার অবস্থা বেগতিক দেখে একজন কাজের লোককে ডেকে ফরিশকে খবর দেয়। ফরিশ ঘরে ঢুকেই বিরক্তি প্রকাশ করে। কি হয়েছে আম্মু, ডাকছো কেন? জলদি ডাক্তার ডাক ফারিস, দেরি করিস না। কেন, তোমার শরীর কি খারাপ লাগছে? ফাহিমা কাঁপা কাঁপা হাতে অনামিকার দিকে ইশারা করে। ফরিশ অনামিকার দিকে তাকিয়ে চমকে ওঠে। অনামিকা তখনও মাথা চেপে ধরে আছে, তার বুকটা ব্যথায় চিনচিন করছে। ফরিশ দ্রুত অনামিকার কাছে এগিয়ে যায়। অনি, কি হয়েছে তোর? শরীর কি খুব বেশি খারাপ লাগছে? অনামিকা উত্তর দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে আছে। বহু কষ্টে সে শুধু এতটুকুই বলতে পারে। আমার কথাটা শেষ হওয়ার আগেই অনামিকা জ্ঞান হারিয়ে ফারিসের বুকের উপর ঢলে পড়ে। ফারিস অপ্রস্তুত হয়ে তাকে ধরে ফেলে। কিছুক্ষণ পর ডক্টর আসে। ফারিস অস্থির হয়ে ডক্টরকে প্রশ্ন করে। ডাক্তার, অনামিকা এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ, এখন সে বিপদমুক্ত, কিন্তু উনি রক্ত সহ্য করতে পারেন না জেনেও আপনারা তাকে কেন এসব দৃশ্য দেখান? ডাক্তার, আমরা কেউ ওকে এসব দেখতে পারিনি, ও নিজেই টিভি চালাচ্ছিল। আচ্ছা ঠিক আছে, আমি পেশেন্টকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিছি, কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরবে। তবে একটা কথা, পেশেন্টের খাবারে খুব অনিয়ম হয়, শরীরের অবস্থা খুবই দুর্বল, খাবারের দিকে খেয়াল রাখবেন। আমি এখন আসি। ফারিস ডক্টরকে বিদায় জানিয়ে মায়ের কাছে ফিরে আসে। ফাহিমা বেগম নিজের চশমাটা খুলে ভারী গলায় বলে। ফারিস হক চুকিয়ে যায়। সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। ফাহিমা আবার বলে। তোর কি অনামিকার পেছনে না লাগলে চলে না? মেয়েটা এমনিতেই কত কষ্টের মাঝে আছে, তাকে সান্ত্বনা না দিয়ে তুই ওর কষ্ট আরও বাড়িয়ে দিচ্ছিস। আজ যদি ওর কিছু হয়ে যেত, তবে ওর মৃত মায়ের কাছে তুই কি জবাব দিতিস? ফারিস মায়ের দিকে তাকায়। ফাহিমা আবারও বলেন। সব জেনেও আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? যা এখান থেকে। ফারিস নিজের চোখ সরিয়ে নেয়। তার চোখ ভিজে ওঠে। সে আজ প্রথম অনুভব করে যে কত বড় ভুল করেছে। অনামিকার প্রতি তার রূঢ় আচরণ যে এতটা বিপদ ডেকে আনতে পারে সে ভাবেনি। ফরিস ধীর পায়ে অনামিকার রুমে ঢোকে। সে নিঃশব্দে অনামিকার পাশে বসে তার নরম হাতটা নিজের হাতের মুঠোয় নেয়। অনামিকার ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে ফরিসের বুক ফেটে দীর্ঘশ্বাস বের হয়। সে নিজের অজান্তেই মেয়েটাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে। ফারিসের চোখের এক ফোঁটা জল অনামিকার হাতে পড়তেই অনামিকা ধীরে ধীরে চোখ খোলে। ফরিসকে নিজের পাশে বসে থাকতে দেখে সে অবাক হয়। ফরিস সাথে সাথেই নিজের চোখ মুছে নেয় এবং অনামিকার কাছ থেকে ছিটকে দূরে সরে দাঁড়ায়। সে নিজেকে অনামিকার সামনে দুর্বল দেখাতে চায় না। তুমি এখানে কি করছো? ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকবি না তো। অনামিকা কিছু বোঝার আগেই ফারিস সাঁঝালো গলায় বলে ওঠে। শোন, আমি সব দিয়ে যাচ্ছি, চুপচাপ খেয়ে নিবি। তোর জন্য এত আহ্লাদ আমি করতে পারবো না, বুঝেছিস? আমার এখন কিছু খেতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে না মানে কি? হ্যাঁ, নাটক রাখ। ডাক্তার বলেছে তুই ঠিক মতো খাস না বলে এমন হয়েছিস। এখন বেশি কথা না বলে এটা খেয়ে নে। তুমি কেন বারবার আমার উপরে চিৎকার করছো? আমি তো এখন অসুস্থ। চিৎকার করার মতোই কাজ করিস তুই। সারাদিন টিভিতে আজে বাজে জিনিস দেখবি আর জ্ঞান হারাবি। এসব সহ্য করার সময় আমার নেই। আমি তো ইচ্ছে করে দেখিনি, আমি জানতাম না যে ওখানে ওই লোকটার লাশ থাকবে। ওই লোকটা কে তোর শুনি? খুব মায়া লাগছে না? যার জন্য কাছে সে তো তোকে ধোঁকা দিয়েছে। তুমি কিছুই জানো না ফারিস, চুপ থাকো তুমি। আমি সব জানি। এখন চুপচাপ খাবারটা শেষ কর। আর শোন, এরপর যদি দেখি খাবার অনিয়ম করেছিস তাহলে কিন্তু ভালো হবে না। ফরিস কথাগুলো বলেই দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। অনামিকা অবলোক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে না ফরিসের এই শাসনের আড়ালে কি কোনো যত্ন আছে নাকি শুধুই ঘৃণা। তবে তার মন বলছে ফরিসের চোখে সেই এক ফোঁটা জল সে ভুল দেখেনি। অনামিকা একটা দীর্ঘশ্বাস ফেলে।
সে মনে মনে ভাবে এই অবহেলা আর রুর কথা সহ্য করেই তাকে জীবন কাটাতে হবে। একটু পর ফারিস আসে ভিতরে। অনামিকা চুপচাপ শুয়ে আছে। ফারিস স্যুপের বাটিটা টেবিলের উপর রেখে দিতেই অনামিকা নাক মুখ কুঁচকে ফেলে। এটা কি স্যুপ ফারিস? দেখতে কেমন জানি লাগছে, সরাও তো। দেখ, 6 মাসের বড় আপু, রগাবি না। এরকম ঢং অন্য জায়গায় রাখ। বেশি কথা না বলে এখন চুপচাপ খেয়ে নে। না, আমি এসব খেতে পারি না, গন্ধ লাগছে। শোন অনামিকা, আমার ধৈর্যের পরীক্ষা নিবি না। ডাক্তার বলেছে খেতে, তাই খাবি। আমি কি তোকে খাইয়ে দেব? অনামিকা ফারিসের ধমক খেয়ে ঘাবড়ে যায়। সে আর কথা না বাড়িয়ে বাধ্য মেয়ের মতো স্যুপটুকু খেয়ে নেয়। ফারিস নিজে পানি এনে দেয় ওর জন্য। সব কিছু খেয়ে নেয়। ফারিস ঘর থেকে বেরিয়ে গেলে অনামিকা কিছুক্ষণ বিছানায় বসে থাকে। তারপর ধীরে ধীরে উঠে ফাহিমা বেগমের রুমের দিকে পা বাড়ায়। ফাহিমা বেগম নিজের রুমে ইজি চেয়ারে বসে আরাম করে বই পড়ছে। অনামিকাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে তিনি বইটা পাশে রেখে মৃদু হাসে। এইদিকে আয় অনি, আমার পাশে এসে বস। অনামিকা ধীর পায়ে হেঁটে গিয়ে বিছানার এক কোণে বসে। ফাহিমা ওর দিকে চিন্তিত মুখে তাকান। তুই উঠে আসতে গেলি কেন? শরীর তো এখনো দুর্বল। দরকার হলে রুবাকে বলতি, ও তোরে ধরে নিয়ে আসতো। আমি অত বেশি অসুস্থ নই খালামণি যে নিজে হেঁটে আসতে পারবো না। এখন একটু ভালো লাগছে। ফাহিমা অনামিকার মাথায় আলতো করে একটা গাঁটটা মেরে আদর করে বলে। পাগলি মেয়ে একটা। বল, এখন এই অসময়ে কেন এসেছিস? কোনো দরকার আছে? না খালামণি, কোনো দরকার নেই, এমনিই তোমার সাথে গল্প করতে এলাম। খালামণির কথা শুনে অনামিকা একটু হাসে। দুজনে মিলেই কিছুক্ষণ হাসাহাসি করার পর অনামিকা হঠাৎ গম্ভীর হয়ে যায়। সে অনেক দিনের জমানো একটা প্রশ্ন করেই বসে। আচ্ছা খালামণি, আমার আম্মু দেখতে ঠিক কার মতো ছিল? ফাহিমা বেগমের চোখে এক পলক বিষণ্ণতা খেলে যায়। তিনি জানালার বাহিরে তাকিয়ে ধীর স্বরে বলেন। একদম তোর মতো। তোর এই টানা টানা চোখ, খাড়া নাক আর কোমর অবধি ঘন চুল সবই তোর মায়ের মতো। অনামিকা কৌতূহল নিয়ে খালামণির কথা শুনতে থাকে। ফাহিমা আবারও বলতে শুরু করে। অনামিকা নামটা তোর মাই ঠিক করে। ওর খুব ইচ্ছে ছিল মেয়ে হলে এই নাম রাখবে, সারাক্ষণ তোর সাথে খেলবে। কত স্বপ্ন ছিল বোনটার, কিন্তু তোকে জন্ম দিতে গিয়েই আমার বোনটা দুনিয়া ছেড়ে চলে যায়। তারপর থেকে তোর বাবা একাই তোকে মানুষ করা শুরু করেন। তোর বাবা আর আমার স্বামী মানে তোর খালু দুজনই পুলিশ অফিসার ছিলেন। তারা খুব ভালো বন্ধুও ছিল। একবার একটা কঠিন মিশনে গিয়ে তারা দুজনই শহীদ হন। তারপর থেকে আমি তোকে আমার নিজের কাছে নিয়ে আসি। কথাগুলো বলতে বলতে ফাহিমা বেগমের চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। তিনি দ্রুত চোখের জল মুছে নিয়ে নিজেকে সামলে নেন। তুই এখনও পুরোপুরি সুস্থ নোস। তোর এখন বিশ্রামের প্রয়োজন। অনেক রাত হয়। এবার তুই রুমে যা। অনামিকা আর কথা না বাড়িয়ে চুপচাপ নিজের রুমে চলে আসে। সারাদিনের ধকল আর নীলাদ্রর মৃত্যুর খবর শুনে তার মাথায় ভীষণ ধরেছে। সে রূপা আপুকে বলে রাতের খাবারটা নিজের রুমেই আনিয়ে নেয়। খাবার খেয়ে সে শুয়ে পড়ে এবং দ্রুত এক গভীর ঘুমে তলিয়ে যায়। মাঝরাতে হঠাৎ অনামিকার ঘুমের ঘোরে মনে হয় তার রুমে কেউ একজন আছে। কারো উপস্থিতিতে ঘরের বাতাস যেন ভারী হয়ে ওঠে। সে অনুভব করে কেউ তো নিবিড়ভাবে তাকে পর্যবেক্ষণ করছে। কারো তপ্ত নিঃশ্বাস তার মুখে এসে আছড়ে পড়ছে। অনামিকা ভয় আর কৌতূহল নিয়ে এক লাফে বিছানা থেকে উঠে বসে। নাইট ল্যাম্পের আবছা আলোয় সে সামনে যা দেখে তাতে তার বিস্ময়ের সীমা থাকে না। তুমি তুমি মাঝরাতে আমার রুমে কি করছো? অনামিকার সামনে ফারিস দাঁড়িয়ে আছে। তার চোখে এক অদ্ভুত নেশা আর অপরাধ বোধের ছাপ। সে অনামিকার খুব কাছেই এগিয়ে আসে। চুপ থাক, চিৎকার করবি না একদম। কেন চিৎকার করবো না? তুমি এভাবে চোরের মতো আমার রুমে কেন ঢুকেছো? চোর নই আমি। দেখতে এলাম তুই বেঁচে আছিস নাকি মরে গেছিস। তোর কি ধারণা তুই মরে গেলে আমি শান্তিতে থাকবো? তুমি তো আমাকে সহ্যই করতে পারো না। আমি মরে গেলে তো তোমার আপদ বিদায় হবে। তাহলে এখন দরদ দেখাতে এসেছো কেন? ফারিস অনামিকার দুগাল শক্ত করে চেপে ধরে। তার কণ্ঠস্বর আজ কোনো ঘৃণা নেই, বরং একরাশ হাহাকার ঝরে পড়ে। আপদ কি এত সহজে বিদায় হয়? তুই তো আমার কলিজার ভেতর গেঁথে আছিস। তোকে শাসন করি কারণ তোকে হারাবার ভয় পাই।
আজ নীলাদ্র ছবি দেখে তোর যা অবস্থা হয়, আমি যদি সময় মতো না পৌঁছাতাম তবে কি হতো? অনামিকা স্তব্ধ হয়ে ফারিসের দিকে তাকিয়ে থাকে। ফারিসের এই রূপ সে আগে কখনো দেখেনি। ফারিস কি তবে তাকে ঘৃণা নয়, বরং গভীরভাবে ভালোবাসে? কী সব বলছো? কিছুই তো বুঝতে পারছি না। কিছু না, ঘুমা। কথাটা বলেই ফারিস অনামিকার রুম থেকে চলে যায়। ফারিসের কথা ভাবতে থাকে সে। কি হয়েছে বুঝতে পারে না, ঘুম আসছে না ওর। রাত অনেক বাজে। হঠাৎ সে দেখতে পায় মাঝরাতে কারোর অস্তিত্ব টের পেলেও অনামিকা বিস্মিত হয়। তার সামনে কেউ নেই, বরং জানালার বাহিরে একটা রহস্যময় ছায়া তরতর করে নিচে নেমে যাচ্ছে। সে দ্রুত জানালার কাছে গিয়ে দাঁড়ায়, কিন্তু নিচে এখন ঘুটঘুটে অন্ধকার, কাউকেই দেখা যাচ্ছে না। অনামিকা একরাশ হতাশা আর ভয় নিয়ে বিছানায় ফিরে আসে। মনে মনে সে নিজেকে প্রশ্ন করে, এটা কি আমার মনের ভুল, নাকি সত্যি কেউ আমার উপরে নজর রাখছে? এ নিয়ে 5বার এমন হলো। খালামণিকে কি বলা উচিত? না থাক, উনি যদি উল্টো আমাকে ভুল বোঝেন তবে আরেক বিপদ হবে। এসব সাত পাঁচ ভাবতে ভাবতেই অনামিকা এক সময় গভীর ঘুমে তলিয়ে যায়। সকালে জানালার পর্দা ভেদ করে আসা মিষ্টি রোদের ছোঁয়ায় অনামিকার ঘুম ভেঙে যায়। সে আলসেমি কাটিয়ে উঠে বসে। প্রতিদিন তার দিন শুরু হয় এভাবেই। ব্যালকানিতে গিয়ে সে তার পালিত দুটি টিয়া পাখির খাঁচার সামনে দাঁড়ায়। শুভ সকাল তোমাদেরকে। সারা রাত তোরা ভালোই ছিলি তো? পাখি দুটির সাথে কিছুক্ষণ খুনসুটি করে সে ফ্রেশ হতে যায়। এরপর নিচে নেমে দেখে খাবার টেবিলে ফাহিমা বেগম নাস্তা সাজাচ্ছেন এবং ফারিস গম্ভীর মুখে নাস্তা খাচ্ছে। ফারিস ঠিক কী কাজ করে তা অনামিকার কাছে আজও রহস্য। তবে সে খালামুনির কাছে শুনেছে ফারিস নাকি কোনো এক বড় গোয়েন্দা সংস্থার প্রধান, আর অনামিকা অনার্সের শেষ বর্ষে আছে। সে ফারিসের আগেই পড়াশোনা শেষ করত, কিন্তু একবার ফেল করাতে আর একবার এক্সাম না দেওয়াতে পিছিয়ে পড়েছে। অনামিকা চেয়ার টেনে বসতে বসতেই বলে, খালামণি, আমি আজ ভার্সিটিতে যাব। অনেকদিন হলো যাওয়া হয় না, পড়াশোনার অনেক ক্ষতি হচ্ছে। শরীর এখন ঠিক আছে তো অনি? মাথা ঘুরছে না তো তোর? না খালামণি, আমি এখন একদম সুস্থ। আচ্ছা ঠিক আছে, ঘুরে আয়, তবে সাবধানে থাকবি। ফারিস হঠাৎ খাওয়া থামিয়ে অনামিকার দিকে তীক্ষ্ণ নজরে তাকায়। তার চোখে মুখে এক ধরনের সন্দেহ খেলা করছে। সে কর্কশ গলায় বলে, ভার্সিটিতে যাওয়ার এত শখ কেন? আবার নতুন কাউকে জুটিয়েছিস নাকি? হ্যাঁ, তুমি সবসময় কেন আমাকে সন্দেহ করো? আমি কি পড়াশোনা করতে ভার্সিটিতে যেতে পারি না? তোর পড়াশোনার তোর আমার জানা আছে। গোয়েন্দাগিরি আমার পেশা। আমার চোখের আড়ালে কিছু করা তোর পক্ষে সম্ভব নয়। ফারিস, সকালে অন্তত শান্তিতে খেতে দে ওকে। সারাক্ষণ কেন ওর পেছনে লেগে থাকিস? আমি শুধু ওকে সতর্ক করেছি আম্মু, বাইরের পরিস্থিতি ভালো নয়, আর ওর তো আজে বাজে ঝামেলায় জড়ানোর পুরনো অভ্যাস আছে। অনামিকা আর কথা বাড়ায় না। সে চুপচাপ নাস্তা শেষ করে নিজের ব্যাগ গুছিয়ে নেয়। মনে মনে সে জানালার সেই ছায়াটার কথা ভাবে। ফারিস কি গোয়েন্দা হয়েও সেই রহস্যময় ছায়ার খবর জানে না, নাকি সেই ছায়ার সাথে ফারিসের কোনো সম্পর্ক আছে? অনামিকা তার মতো করেই রেডি হয়ে বের হয়েছে। নাস্তার টেবিলে তখনও ফাহিমা এবং আরিশ বসে আছে। অনামিকাকে দেখা মাত্রই ফারিসের মা ফাহিমা বেগম নাস্তার টেবিল থেকে ফারিসের দিকে তাকিয়ে গম্ভীর গলায় আদেশ করে, ফারিস, অনিকে তুই আজ ওর ভার্সিটিতে পৌঁছে দিস। ফারিস বিরক্তি নিয়ে মুখ কুঁচকে বলে, উফ আম্মু, ও কি সেলিম চাচার সাথে গাইতে যেতে পারবে না? আমার অনেক কাজ আছে। অনামিকা ফারিসের অনীহা দেখে খালামণিকে বলে, খালামণি থাক না, আমি একাই যেতে পারবো, ওনাকে কষ্ট করতে হবে না। ফারিস এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। সে নিজের শার্টের হাতা ফোল্ড করতে করতে অনামিকার দিকে তীক্ষ্ণ চোখে তাকায়। তারপর বলে, এত ঢং করা লাগবে না, আমিই দিয়ে আসবো। আর এ কি ড্রেস পরেছিস? টাইট কেন? যা চেঞ্জ কর। তবে শোন, কোনো রকম দেরি করবি না। মাত্র 10 মিনিট সময় দিলাম। আর রেডি হয়ে নিচে আয়। আমি রেডি হয়ে বাইরে অপেক্ষা করছি। অনামিকা আর কথা না বাড়িয়ে দ্রুত আবারও নিজের রুমে যায়। সে আবার ড্রেস চেঞ্জ করে। এবার নীল রঙের একটা সুন্দর চুড়িদার পরে আর হাতে মিলিয়ে কয়েকটা রেশমি চুড়ি পরে নেয়। ঠোঁটে হালকা লাল রঙের লিপস্টিক দিয়ে সে নিচে নেমে আসে। বাইরে গিয়ে দেখে ফারিস তার কালো রঙের গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন টিপছে।
অনামিকার সামনে গিয়ে দাঁড়াতেই ফারিস ঘড়ির দিকে তাকিয়ে বিরক্ত গলায় বলে, তোকে 10 মিনিট সময় দিয়েছিলাম আর তুই 10 মিনিট 5 সেকেন্ড দেরি করে আসলি। সময়ের কি কোনো দাম নেই তোর কাছে? অনামিকা অবাক হয়ে ফারিসের দিকে তাকিয়ে থাকে। লোকটা সেকেন্ডের হিসেবও রাখে। অনামিকাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে ফারিস গাড়িতে ঢুকতে ঢুকতে বলে, হাঁ করে তাকিয়ে থাকিস না, আমি জানি আমি অনেক হ্যান্ডসাম। এখন গাড়িতে ওঠ। অনামিকা মুখটা ছোট করে গাড়ির পিছনের সিটে বসতে যায়। অমনি ফারিস আবারও ধমক দিয়ে ওঠে, আমি কি তোর পার্সোনাল ড্রাইভার নাকি যে তুই পেছনের সিটে বসেছিস? সামনে আয়। অনামিকা ভয় পেয়ে ভদ্র মেয়ের মতো সামনের সিটে গিয়ে বসে পড়ে। ফারিস গাড়ি স্টার্ট দেয়। কিছুক্ষণ চলার পর রাস্তায় একটা বড় জ্যামে আটকে যায়। হুট করেই ফারিস একটা টিস্যু বের করে অনামিকার হাত ধরে নিজের দিকে টান দেয়। অনামিকা কিছু বুঝে ওঠার আগেই ফারিস ওর ঠোঁটের লিপস্টিক টিস্যু দিয়ে জোরে মুছে দেয়। কি করছো তুমি? লাগছে তো আমার। ছেলেদের দেখানোর জন্য এসব মেখেছিস তাই না? ভেবেছিস কি আমি কিছুই বুঝি না? আর যাতে কখনো তোকে লিপস্টিক মাখতে না দেখি। গট ইট? লিপস্টিক মাখা কি অপরাধ? সবাই তো মাখে। সবাই যা করে তুই তা করবি না। তোকে এটা মাখলে বিশ্রী লাগে। একদম চুপচাপ বসে থাক এখন। জ্যাম ছাড়তেই ফারিস আবারও গাড়ি চালানো শুরু করে। ভার্সিটির গেটে অনামিকাকে নামিয়ে দিয়ে যাওয়ার আগে ফারিস জানালা দিয়ে মুখ বের করে বলে, শোন, আমি যেন তোর বান্ধবীদের ছাড়া কোনো ছেলের সাথে তোকে ঢলাঢলি করতে না দেখি। খবরদার অনামিকা, আমার চোখ কিন্তু সব জায়গায় থাকে। অনামিকা কোনো উত্তর না দিয়ে শুধু মাথা নাড়ায়। ফারিস চলে যেতেই সে গজগজ করতে করতে ভার্সিটির ভিতরে ঢোকে। সে মনে মনে ভাবে, লোকটা সব সময় তার উপর কেন এত অধিকার খাটায়। ভার্সিটি ঢোকার পর থেকেই অনামিকা খেয়াল করে সবাই তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। আশেপাশে ফিসফাস শুরু হয়। কেউ কেউ বলাবলি করে, দেখেছিস অনামিকার সাথে ওই হ্যান্ডসাম ছেলেটা কে ছিল? উফ, ছেলেটা তো জাস্ট আগুন। মনে হয় ও রিলেটিভ হবে। অনামিকা এসব কথায় কান না দিয়ে অস্বস্তি নিয়ে নিজের ক্লাসরুমে চলে যায়। সে তার প্রিয় বান্ধবী সিনথিয়ার পাশে গিয়ে বসে। সিনথিয়া অনামিকাকে দেখে হাসি মুখে বলে, কি রে দোস্ত, কেমন আছিস? কতদিন পর ভার্সিটিতে আসলি? ভালো আছি রে, শরীরটা একটু খারাপ ছিল তাই আসা হয়নি। তুই কেমন আছিস? আমি তো ভালোই, কিন্তু বাইরে তোর সাথে ওই হিরোটা কে ছিল রে? পুরো ভার্সিটি তো ওকে নিয়েই আলোচনা করছে। অনামিকা ভার্সিটির বেঞ্চে একরাশ বিষণ্ণতা নিয়ে সিনথিয়ার দিকে তাকিয়ে বসে আছে। তার চোখের নিচে ক্লান্তির ছাপ স্পষ্ট। সিনথিয়া অনামিকার মলিন মুখ দেখে চিন্তিত হয়ে পড়ে। সে অনামিকার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করে, কি রে দোস্ত, এমন মলিন মুখ বসে আছিস কেন? কেমন দেখতে পাচ্ছি তোকে, মনে হচ্ছে অনেক বড় কোনো ঝড় বয়ে গেছে। যেমন দেখতে পাচ্ছিস তেমনই আছি রে, ভালো নেই একদম। কেন রে, তোর খালাতো ভাই আবার কিছু করেছে? ওই ফারিস ভাইয়া কি তোকে বকা দিয়েছে? না, উনি কিছু করেননি, সমস্যা অন্য জায়গায়। তাহলে এত মন খারাপ কেন? আমাকে খুলে বলতো। অনামিকা গমগমে মুখে সিনথিয়ার চোখের দিকে তাকিয়ে ধীর স্বরে বলে, সিন্ধু, তুই কি সত্যি কিছু জানিস না? কালকের খবর দেখিসনি? না তো, কেন, কি হয়েছে? গতকাল নীলাদ্রর খুন হয়েছে রে। আমি টিভিতে ওর মৃতদেহ দেখেছি। সিনথিয়া অবাক হওয়ার ভান করে কপালে হাত রাখে। আল্লাহ, কি বলছিস এসব? আমি তো কিছুই জানি না। কবে হলো এটা? কালকেই টিভিতে ব্রেকিং নিউজ দেখাচ্ছিল। দৃশ্যটা দেখার পর থেকে আমার মাথা কাজ করছে না। ও আচ্ছা, মন খারাপ করিস না। শোন, ওসব আজে বাজে চিন্তা বাদ দে। জানিস আজ আমাদের ক্লাসে একজন নতুন স্যার আসবেন? অনামিকা শুধু একটা নিষ্প্রিয় ও বলে চুপ করে থাকে। তার কোনো কিছুতেই এখন আগ্রহ নেই। ঠিক তখনই ক্লাসরুমে একটা গাম্ভীর্যপূর্ণ পুরুষালী কণ্ঠস্বর শোনা যায়। হ্যাঁ গাইস, আমি তোমাদের নতুন স্যার আরশ চৌধুরী। আজ থেকে আমি তোমাদের ক্লাস নেব। অনামিকা মুখ তুলে তাকাতেই দেখল এক সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছে। ফর্সা চেহারায় নীলাভ চোখ দুটো বেশ উজ্জ্বল। ক্লাসের মেয়েরা তো রীতিমতো আরুষ স্যারকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। এমন রূপবান পুরুষ দেখলে যে কেউই প্রেমে পড়বে, এটাই স্বাভাবিক। আরুষ স্যার মুচকি হেসে সবার দিকে তাকায়।
আজ তোমাদের সাথে আমার প্রথম ক্লাস, তাই আজ কোনো পড়াশোনা হবে না। আজ শুধু আমরা পরিচিত হব। একে একে সবাই নিজের পরিচয় দাও। কিছুক্ষণ পর আরুষ স্যার অনামিকার দিকে তাকিয়ে ডাক দেন। অনামিকা ইসলাম, তুমি সামনে এসো। অনামিকা থমথমে মুখে স্যারের সামনে গিয়ে দাঁড়ায়। আরুষ স্যার গম্ভীর চোখে অনামিকার দিকে তাকিয়ে নরম সুরে জিজ্ঞেস করেন, হাউ আর ইউ অনামিকা? আই এম ফাইন স্যার। গুড। তোমার ফ্যামিলিতে কে আছে? আমার খালামণি আর খালাতো ভাই ফারিস আছে। তোমার আব্বু আম্মু নেই? না স্যার, ওনারা মারা গেছেন। ও সরি, আমি আসলে জানতাম না, কিছু মনে করো না। ইটস ওকে স্যার, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তুমি তোমার সিটে যাও। অনামিকা যখন নিজের সিটের দিকে ফিরে যাচ্ছে তখন আরুষ স্যার তার যাওয়ার পানে তাকিয়ে ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি ফোটালো। ক্লাসের কেউ সেই হাসির অন্তর্নিহিত অর্থ বুঝতে পারে না। ভার্সিটি শেষ হলে অনামিকা গেটের সামনে দাঁড়িয়ে রিক্সা খুঁজতে থাকে, কিন্তু দুপুর রোদে কোনো রিক্সা খালি নেই। ঠিক তখনই একটা দামি গাড়ি এসে তার সামনে থামে। জানালার কাঁচ নামিয়ে আরুষ স্যার মুচকি হাসে। অনামিকা, তুমি যদি কিছু মনে না করো তবে আমি তোমাকে তোমার বাসায় পৌঁছে দিই। স্যারের প্রস্তাব শুনে অনামিকার হঠাৎ ফারিসের সেই শাসানো কথা মনে পড়ে যায়। সে ব্যস্ত গলায় বলে, না না স্যার, দরকার নেই, আমি রিক্সা পেয়ে যাব। আমি অনেকক্ষণ ধরে দেখছি তুমি রিক্সার জন্য অপেক্ষা করছো, তাই বললাম চাইলে আসতে পারো, আমি জোর করব না। আর শোনো, এই রাস্তাটা একটু পরেই কিছু বোকাটে ছেলে আড্ডা দিতে আসে, তোমার নিরাপত্তার কথা ভেবেই আমি বললাম। অনামিকা দ্বিধায় পড়ে যায়। সত্যিই রিক্সা পাওয়া যাচ্ছে না, আর রোদও অনেক। সে যখন গাড়ির দরজা খোলার জন্য হাত বাড়ায় ঠিক তখনই কেউ পিছন থেকে হ্যাঁচকা টানে তার হাত টেনে ধরে। অনামিকা কিছু বুঝে ওঠার আগেই গালে একটা কষিয়ে থাপ্পড় পড়ে। চোখ মেলে অনামিকা দেখে সামনে ফারিস দাঁড়িয়ে আছে। রাগে ফারিসের ফর্সা মুখ রক্তবর্ণ হয়ে গেছে। আরু স্যার দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আসে। এই ছেলে, তোমার সমস্যা কি? তুমি অনামিকার গায়ে হাত তুললে কেন? ফারিস আরু স্যারের কলার চেপে ধরে হুঙ্কার দিয়ে ওঠে, সাহস কি করে হয় তোর? তুই ওকে বাড়ি পৌঁছে দিবি? আমি যদি তোকে কখনো অনামিকার আশেপাশেও দেখি তবে তোর হড়গড় অস্ত রাখবো না। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নে। ফারিস অনামিকাকে একরকম টেনে হিঁচড়ে গাড়ির দিকে নিয়ে যায়। অনামিকা কোনো প্রতিবাদ করতে পারে না। সে শুধু মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। ফারিস গাড়িতে উঠে কর্কশ গলায় ধমক দেয়, আরুষের সাথে কি তোর? আমি কি তোকে বলিনি ছেলেদের সাথে এভাবে ঢলাঢলি না করতে? আবার আমার বাংলা কথা কি তোর কানে যায় না? আরেকবার যদি তোকে ওই আরুষের সাথে দেখি তবে আমার চেয়ে খারাপ এই পৃথিবীতে কেউ হবে না, মনে রাখিস এটা। ফারিসের বকা খেয়ে অনামিকা যতটা না কষ্ট পায় তার চেয়ে বেশি অবাক হয় এটা ভেবে যে ফারিস নতুন স্যারের নাম জানলো কিভাবে। অনামিকা তো তাকে স্যারের নাম বলেনি। ফারিস কি তবে আড়ালে থেকে সব খবর রাখে? অনামিকা বিস্ময়ে বিমূঢ় হয়ে যায়। বাসায় পৌঁছে সে সোজা নিজের রুমে চলে যায়। তার মাথায় শুধু একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, ফারিস কি তবে তাকে সবসময় ছায়ার মতো অনুসরণ করে? অনামিকা বাসায় ফিরেছে অনেকক্ষণ হলো। ফারিস তাকে ভার্সিটি থেকে নিয়ে এসে নিজের কাজে বেরিয়ে যায়। অনামিকা নিজের রুমে একাই বসে হাজারটা হিসেব মেলানোর চেষ্টা করে। তার মাথায় শুধু একটা প্রশ্নে ঘুরপাক খাচ্ছে, ফারিস আরু স্যারকে কীভাবে চিনে? ভার্সিটির গেটে তাদের আচার আচরণ দেখে একবারও মনে হয়নি যে তারা একে অপরের অপরিচিত। তবে কি এর পিছনে কোনো গোপন শত্রুতা আছে? এদিকে শহরের এক নির্জন প্রান্তে একটা অন্ধকার ঘরে আরুষ চৌধুরী বসে একটার পর একটা ড্রিঙ্কস করে যাচ্ছে। তার চোখ দুটো রাগে লাল হয়ে আছে। ঘরের করে দাঁড়িয়ে থাকা গার্ডরা ভয়ে তটস্থ। আরুষ গ্লাসটা জোরে চেপে ধরে চিৎকার করে বলে, ফারিস, আজকে তুই কাজটা একদম ঠিক করলি না। এই অপমানের প্রতিশোধ আমি নেবই, তোকে আমি ছাড়বো না। এই বলে আরুষ এক বিকট অট্টহাসিতে ফেটে পড়ে। ঠিক তখনই একজন গার্ড ভয়ে ভয়ে আরুষের কাছে এগিয়ে আসে। বস, কেউ একজন আমাদের গোডাউনের বাইরে এই ক্যাসেটটা রেখে গেছে। আরুষ হাতের ইশারায় ক্যাসেটটা প্লে করতে বলে। ক্যাসেট বাজতে এক গম্ভীর কণ্ঠস্বর সারা ঘরে প্রতিধ্বনিত হয়।
ক্যাসেটের ভিতরে থাকা লোকটা তাচ্ছিল্যের সুরে বলে, খুবই খারাপ কাজ করেছিস তুই আরুষ। তোর জন্য আমার অনেক আফসোস হচ্ছে। তোর অন্তিম সময় ঘনিয়ে এসেছে রে, সাবধানে থাকিস। কথাটা শেষ হতেই লোকটা অট্ট হাসি দেয়। আরুষ নিজের হাতের গ্লাসটা দেয়ালে ছুঁড়ে মারে। কাঁচ ভাঙার শব্দে ঘরটা কেঁপে ওঠে। সে পাগলের মতো চিৎকার করে ওঠে। ফারিস, আমি জানি এটা তোর কাজ। অন্য এক জায়গায় একটা অন্ধকার প্রকোষ্ঠে পায়ের উপর পা তুলে আয়েশ করে বসে আছে ফারিস। তার সামনেই একজন বয়স্ক মহিলা গুটিসুটি মেরে ভয়ে কাঁপছে। ফারিস মহিলাটার চোখের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, আপনি নিশ্চয়ই জানেন আরুষের দ্বিতীয় পরিকল্পনা কি? আমায় সবটা খুলে বলুন। মহিলাটি কোনো উত্তর দেয় না, মাথা নিচু করে চুপচাপ থাকে। ফারিস এবার বাঁকা হেসে বলে, এখনো কিছু বলছে না কেন? যে ছেলে নিজের মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে দুবার ভাবে না, তার জন্য আপনার এত দরদ কেন? 9 মাস গর্ভে রেখেছি ওকে আমি। ও আমার সাথে যাই করুক, সন্তান তো আমার। ওকে তো আমি লালন পালন করে বড় করেছি। নিজের আদরের ছেলেকে পুলিশে ধরিয়ে দেব আমি? আর মনে রেখো ফারিস, তোমার মা আমার সাথে যা করেছে তা আমি কখনোই ভুলবো না। আচ্ছা, বুঝলাম। আমাদের সাথে আপনাদের পুরনো শত্রুতা আছে, কিন্তু তাতে অনামিকাকে জড়াচ্ছেন কেন আপনারা? যা করার আমাদের সাথে করুন। মহিলাটি এবার পাগলের মতো হাসতে শুরু করে। হাসতে হাসতেই তিনি বলেন, অনামিকাতেই তো আসল খুঁটি ফারিস। আর তুমি ওকে নিয়ে এত চিন্তা করছো কেন, যেখানে তুমি নিজেই ওকে খুঁটি বানিয়ে রেখেছো? ফারিস ভ্রুকুচকে ফেলে। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, হাসালেন আমাকে। ফারিদ চৌধুরী কখনো পেছন থেকে ছুরি চালায় না, যা করা সে সামনাসামনি করে। ফারিস একজন গার্ডকে ডেকে ইশারা করে বলে, উনি যতক্ষণ না সত্যি কথা বলছে ততক্ষণ ওনাকে এখান থেকে বের হতে দেবি না। আর সে নামে যত প্রমাণ আছে উনি ছাড়া আর কেউ দিতে পারবে না। ফারিস হন করে সেখান থেকে বেরিয়ে নিজের বাসায় ফেরে। সে সোজা অনামিকার রুমে যায়। অনামিকা তখন অঘরে ঘুমোচ্ছে। বিছানায় চুলগুলো ছড়িয়ে আছে তার। সে টেরই পায় না যে কেউ একজন তার মাথার পাশে দাঁড়িয়ে তাকে গভীর মমতায় দেখছে। ফারিস টিচু হয়ে অনামিকার মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দেয় এবং ওর কপালে আলতো করে নিজের ঠোঁট ছোঁয়ায়। সেই ছোঁয়ায় অনামিকা ঘুমের ঘোরেই একটু কেঁপে ওঠে। ফারিস দ্রুত নিজেকে সামলে নিয়ে নিজের রুমে চলে আসে। ফ্রেশ হয়ে সে ল্যাপটপে একটা পেন ড্রাইভ লাগিয়ে ভিডিও অন করে। খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার পর সে পেন ড্রাইভটা খুলে রেখে দেয়। ঠিক তখন তার সবচেয়ে বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট রবিনের ফোন আসে। কিন্তু কল রিসিভ করতে ফোনের ওপাশ থেকে সেই বয়স্ক মহিলার তীক্ষ্ণ হাসির শব্দ শোনা যায়। কি ফারিস, চমকে গেলে? তোর অ্যাসিস্ট্যান্ট রবিনকে আমি খুন করেছি। পারলে এখন আমায় ধরে দেখা। ফারিসের চোয়াল শক্ত হয়ে আসে। সে কোনো উত্তর না দিয়ে ফোনটা কেটে দেয়। দ্রুত একটা জ্যাকেট গায়ে দিয়ে সে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। সিঁড়িতে ফাহিমা বেগম ছেলেকে এত তাড়াহুড়ো করতে দেখে বিচলিত হয়ে বলেন, কোথায় যাচ্ছিস ফারিস? এত রাতে কোথায় যাস তুই? ফাহিমা বেগমের প্রশ্নের উত্তর দিতে ফারিস এক মুহূর্ত দাঁড়ায় না। সে দ্রুত জ্যাকেটটা গায়ে জড়িয়ে দরজার দিকে এগোতে থাকে। পরে এসে সব বলছি আম্মু, এখন আমাকে এক্ষুনি যেতে হবে। ফারিস ঝড়ের বেগে গাড়ি চালিয়ে গোডাউনে পৌঁছয়। সেখানে ঢুকে সে দেখে সেই বয়স্ক মহিলাটি হাতে একটা ধারালো চাকু নিয়ে দাঁড়িয়ে আছে আর পাগলের মতো হাসছে। ফারিসকে দেখেই মহিলাটি চিৎকার করে ওঠে, তুই আর এক কদম এগোলে তোকে আমি ওদের মতো হত্যা করব আমি। বল ফারিস, তোর নিজের জান আগে নাকি গোয়েন্দাগিরি আগে? কোনটা বেছে নিবি? দেখুন, শান্ত হন, এখন পাগলামি করবেন না। চাকুটা নামিয়ে রাখুন। এটাকে তুই পাগলামি বলছিস? আমার ছেলেকে যখন বলি দিতে বললি তখন আমার কেমন লেগেছিল সেটা কি তুই জানিস? ফারিস বুঝতে পারে মহিলাটি তখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। সন্তান হারানোর ভয়ে সে যা তা বলছে। ফারিস এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। হুট করে মহিলাটি হাতের চাকু ফেলে নিজের মাথা চেপে ধরে মাটিতে বসে পড়ে। ঠিক সেই সময় ফারিসের ইশারায় কিছু গার্ড এসে মহিলাটিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। ফারিস দেরি না করেই কয়েকজন র্যাব সদস্যকে ফোন করে দ্রুত আসতে বলে। র্যাবরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে।
তারা রবিন সহ বাকিদের লাশ উদ্ধার করে এবং পুরো গোডাউন তদন্ত করতে গিয়ে অদ্ভুত একটা বোমার মতো জিনিস খুঁজে পায়। একজন র্যাব কর্মকর্তা বোমটা নিয়ে এসে ফারিসকে দেখান। মিস্টার ফারিস চৌধুরী, আমরা আপনার এই গোডাউনে এই বোমটা পেয়েছি। ফারিস বোমটা হাতে নিয়ে পরীক্ষা করে সে দেখে ওটাতে টাইমার সেট করা আছে এবং সাথে একটা ক্যাসেটও রাখা। বোমের টাইমারটা টিক টিক শব্দ দ্রুত কমে আসছে। ফারিস আতঙ্কিত স্বরে বলে, ওহ নো, এই টাইমার সেট করা, আর মাত্র 1 মিনিটের মধ্যে এখান থেকে না বেরোলে এই গোডাউন পুরো ব্লাস্ট হয়ে যাবে। মিস্টার ফারিস, এটা রাস্তায় ফেলে দিন, দ্রুত করুন। না, রাস্তায় ফেলা যাবে না। রাস্তায় ফেললে সাধারণ লোকজন ক্ষতিগ্রস্ত হবে, কারণ এটা কোনো সাধারণ বোম না। জাপানের বিখ্যাত এক সায়েন্টিস্ট এই বোমটা তৈরি করে। এই বোমটা একবার ব্লাস্ট হলে এর প্রভাবে কেউ কানে শোনা বন্ধ করে দেবে, কেউ বোবা হয়ে যাবে, আর কেউ বা অন্ধ হয়ে যাবে। এটা অনেক বেশি বিপজ্জনক। হাতে একদম সময় নেই, এত কম সময়ে আমরা সব লাশ সরাতে পারবো না। আর মাত্র 40 সেকেন্ড আছে, যা করার তাড়াতাড়ি করতে হবে, ফাস্ট। সবাই মিলে মরিয়া হয়ে লাশগুলো সরাতে শুরু করে। সময়ের কাঁটা যত কমছে, ফারিসের উত্তেজনা তত বাড়ছে। সে সবাইকে তাড়া দিয়ে চিৎকার করে বলে, আর মাত্র 10 সেকেন্ড বাকি, সবার বেরোনো হয়েছে? হ্যাঁ হয়েছে, সবাই বাইরে চলে আসুন। সবাই কোনো মতে লাশগুলো নিয়ে গোডাউন থেকে বের হয়ে নিরাপদ দূরত্বে যায়। ঠিক সেই মুহূর্তে একটা বিকট শব্দে বোমাটা বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যেই পুরো গোডাউন চুরমার হয়ে যায় এবং ধুলোয় মিশে যায়। আগুনের লেলিহান শিখা আকাশে উঠে যায়। এখন আমাদের এই লাশগুলো তাড়াতাড়ি সরাতে হবে। মিডিয়ার লোকজন খবর পেলে এখানে এসে তুলকালাপ কাণ্ড বাঁধিয়ে দেবে। ফারিস দ্রুত কিছু গার্ডকে ফোন করে সেখানে আসতে বলে। অনামিকা জানে ফারিস একজন সফল বিজনেসম্যান, কিন্তু আড়ালে যে সে দেশের অন্যতম সেরা গোয়েন্দা সংস্থার প্রধান, সেই সত্যটা এখনও অনামিকার কাছে অজানা। কিছুক্ষণ পর গার্ডরা এসে সব লাশ সরিয়ে ফেলে। ঠিক সে সময়ে মিডিয়ার লোকজন খবর পেয়ে ক্যামেরা নিয়ে সেখানে হাজির হয়, কিন্তু ফারিস আর র্যাব সদস্যরা অত্যন্ত দক্ষতায় তড়িঘড়ি করে সেই স্থান ত্যাগ করে। ফারিসের মাথায় এখন একটাই চিন্তা, আরুষকে যেভাবেই হোক হাতে নাতে ধরতে হবে। পড়ার টেবিলের সামনে অনামিকা মুখ গুজে বসে আছে। সামনে চেয়ারেই ফারিস আয়েশ করে বসে নিজের ফোনে ডুবে আছে। অনামিকা আর চোখে ফারিসের দিকে তাকায় আর মনে মনে গালি দেয়, ব্যাটা খাটাস, নিজের ফোন টিপছে আর আমাকে পড়ার টেবিলে পিষ্ট করছে। ঘটনাটা আসলে অন্যরকম। কীভাবে যেন ফারিসের হাতে অনামিকার পরীক্ষার রুটিন চলে যায়, আর সেই থেকে ফারিসের দায়িত্ব বেড়ে যায় কয়েক গুণ। সে এখন অনামিকার গৃহ শিক্ষক এবং কড়া পাহারাদার। অনামিকাকে কলম হাতে চুপচাপ বসে থাকতে দেখে ফারিস ফোন থেকে চোখ না তুলেই বলে, কি রে, পড়ছিস না কেন? দেয়ালের দিকে তাকিয়ে কি দেখছিস? অনামিকা নাক টেনে ন্যাকা কান্না সুর ধরে বলে, পারি না তো কি পড়বো? এই পড়ালেখা আমার মাথায় ঢুকছে না, আর আমি তোমার বয়সের সিনিয়র, একটু তো সম্মান দাও। ফারিস এবার ফোন রেখে ভ্রু কুঁচকে অনামিকার দিকে তাকায়। তার চোখে মুখে এক ধরনের শাসন খেলে যায়। পারিস না মানে কি? সারা বছর ভার্সিটিতে গিয়ে কি করেছিস? এতদিন কি পড়েছিস শুনি? আর 6 মাসের সিনিয়রকে সিনিয়র বলে না, চুপচাপ পড়। অনামিকা একটা শুকনো ঢোক গিলে মিনমিন করে উত্তর দেয়, সত্যি কথা বলতে কি, এতদিন খুব একটা পড়া হয়নি। ফারিসের চোয়াল শক্ত হয়ে আসে। সে গম্ভীর গলায় হুমকি দেয়, একদম বাজে কথা বলবি না। আমি যেন তোকে এই স্টাডি টেবিল থেকে উঠতে না দেখি। পড়া শেষ না হওয়া পর্যন্ত কোনো ছুটি নেই, গট ইট? অনামিকা ভয়ে কুঁকড়ে যায়। সে কাঁপা কাঁপা হাতে বইয়ের পাতা উল্টাতে থাকে। ফারিস রুম থেকে বের হওয়ার আগে শেষবারের মতো বলে, তোর ফোনটা এখনই আমাকে দিয়ে দে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ওটা আমার কাছেই থাকবে। এই বলে সে ফোনটা ছিনিয়ে নিয়ে হনহন করে বেরিয়ে যায়। অনামিকা বই দিয়ে নিজের কপালে একটা বাড়ি মারে আর বিড়বিড় করে বলে, আহারে ফাটা কপাল আমার, এই জল্লাদের পাল্লায় কেন পড়লাম? দেখতে দেখতে 7টা দিন পার হয়ে যায়। এই এক সপ্তাহ ফারিস অনামিকাকে পড়ার টেবিল থেকে এক মুহূর্তের জন্য উঠতে দেয় না। আজ অনামিকার ফাইনাল পরীক্ষা। ফারিস তাকে তৈরি থাকতেই বলে। অনামিকা একদম শান্ত ও বাধ্য মেয়ের মতো তৈরি হয়ে নিচে দাঁড়িয়ে থাকে। ফারিস গাড়ি বের করে অনামিকাকে ইশারা দেয়। পরীক্ষা যেন খুব ভালো হয়, কোনো অজুহাত চলবে না।
অনামিকা শুধু মাথা নেড়ে সম্মতি জানায়। ফারিস তাকে ভার্সিটির গেটে নামিয়ে দেয়। ফারিসের গাড়িটা চোখের আড়াল হতেই ক্লাসের এক সহপাঠী মেয়ে অনামিকার কাছে ছুটে আসে। হেই অনামিকা, ওই লোকটা কে রে? জাস্ট ফাটাফাটি হ্যান্ডসাম। ও আমার খালাতো ভাই। কেন? অনামিকা প্লিজ, তোর খালাতো ভাইয়ের সাথে আমার একটু সেটেল করিয়ে দিন রে। আমি তো প্রেমে পড়ে গেছি। মুহূর্তের মধ্যেই অনামিকার ফর্সা মুখ রাগে লাল হয়ে যায়। সে নিজের ভিতর তীব্র এক জেলাসি অনুভব করে। নিজেকে কোনো মতে সামলে নিয়ে সে একটা মেকি হাসি দেয়। আরে না, কি যে বলিস তুই? ব্যাটা বিবাহিত। বলিস কি? ওনাকে দেখে তো একদম মনে হয় না যে উনি বিবাহিত। আরে কিভাবে মনে হবে? ওর বিয়ে তো আসলে আমার সাথেই হয়েছে। আমরা স্বামী স্ত্রী। এই কথা শুনে মেয়েটির মুখ মুহূর্তেই কালো হয়ে যায় এবং সে দ্রুত সেখান থেকে চলে যায়। অনামিকা মনে মনে একটা শয়তানি হাসি দিয়ে ক্লাসে ঢোকে। আসলে এই কয়েকদিনের শাসনে ফারিসের প্রতি তার মনে একটা অদ্ভুত ভালো লাগা তৈরি হয়েছে। পরীক্ষা শেষে অনামিকা বাহিরে আসতেই দেখে ফারিস গেটের সামনে দাঁড়িয়ে আছে। তাকে দেখে অনামিকা হাসি মুখে এগিয়ে যায়। পরীক্ষা কেমন দিয়েছিস? আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। সব কমন পড়েছিল। ঠিক আছে বউ, এখন গাড়িতে ওঠো। ফারিসের মুখে বউ শব্দটা শুনে অনামিকা চোখ বড় বড় করে তাকায়। তার বুকের ভিতরটা ধক করে ওঠে। মানে কি বললে তুমি? কেন? তুই না তোর ফ্রেন্ডকে বললি যে তুই আমার বউ, তাই তোকে বউ বললাম। কেন, কোনো সমস্যা? তুমি তুমি কিভাবে জানলে এটা? তুমি তো চলে গিয়েছিলে। আমি আড়াল থেকে সব শুনে ফেলি। তা হঠাৎ করে এত জেলাস হওয়ার কারণ কি মিস অনামিকা? আমাকে নিজের বর বানিয়ে ফেললি যে বড়। কিসের জেলাসি? কোনো কারণ নেই। তুমি না একটু বেশি বুঝছো সব কিছু। আর তাছাড়া তোমার মতো খাটাসটা কে বিয়ে করবে? ফারিসের উত্তরে শুধু একটা রহস্যময় হাসি দেয়। সে অনামিকাকে বাসায় পৌঁছে দিয়ে নিজের জরুরি কাজে বেরিয়ে যায়। অনামিকা বাসায় ঢুকে ড্রয়িং রুমে গিয়ে থমকে দাঁড়ায়। সে দেখে ফাহিমা বেগম এক মহিলার সাথে গভীর আলোচনায় মগ্ন। সেই মহিলার পাশে একটা সুন্দরী মেয়ে খুব লজ্জা পেয়ে বসে আছে। অনামিকাকে দেখে ফাহিমা বেগম হাসি মুখে ডাকে, অনি, এদিকে আয়। দেখ, এটা তোর ভাবি। ভাবি মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না খালামণি। ফারিসের জন্য এই মেয়েটাকে পছন্দ করেছি। আজ ফারিস বাসায় ফিরলে আমি ওকে সব জানাবো। আমার তো খুব পছন্দ হয়েছে মেয়েটাকে। অনামিকা নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। ফারিসের জন্য অন্য কাউকে পছন্দ করা হয়েছে। মুহূর্তেই তার মাথাটা ঝিমঝিম করে ওঠে। সে আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে সোজা নিজের রুমে চলে যায়। বিছানায় ধপাস করে শুয়ে পড়ে সে ফুপিয়ে কেঁদে ওঠে। ফারিস কি এই বিয়েতে রাজি হবে? সে কি অন্য কাউকে তার জীবনে জায়গা দেবে? এইসব দুশ্চিন্তা করতে করতে কখন যে রাত গভীর হয় সে টেরই পায় না। সে ডিনার সেরে দ্রুত ঘুমানোর চেষ্টা করে যাতে এই কষ্ট ভুলে থাকা যায়। হঠাৎ মাঝরাতে তার মনে হয় কেউ তার কামরায় এসেছে। কেউ তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। হঠাৎই তার কানের কাছে এক পরিচিত কণ্ঠস্বর ফিসফিস করে ওঠে, হনি, জলদি ওঠ, আমাদের এখনই যেতে হবে, একদম সময় নেই। অনামিকা ধরফরিয়ে চোখ খুলে দেখে স্বয়ং ফারিস দাঁড়িয়ে আছে। ফারিস, তুমি এত রাতে আমার রুমে কেন? কি হয়েছে? এত কিছু বলার সময় নেই, আমাদের একটা জায়গায় যেতে হবে, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। ফারিস অনামিকার হাত ধরে প্রায় টেনেই নিচে নিয়ে যায়। অনামিকা কোনো প্রতিবাদ না করেই হ্যাবলাকান্তের মতো তার পিছনে হাঁটতে থাকে। ফারিস তাকে গাড়িতে বসিয়ে দেয় এবং নিজেও দ্রুত ড্রাইভিং সিটে বসে পড়ে। গাড়িটা এক অজানা গন্তব্যের দিকে ছুটে চলে। কিছুক্ষণ পর গাড়িতে একটা অফিসের সামনে থামে, যা সাইনবোর্ডে বড় বড় অক্ষরে লেখা কাজী অফিস। এটা তো কাজী অফিস। আমরা এই মাঝরাতে এখানে কেন এসেছি? কার বিয়ে? ফারিস অনামিকার দিকে তাকিয়ে একটা ধমক দেয়। করে ইডিয়েট, কাজী অফিসে মানুষ কি করতে আসে সেটা জানিস না? জানি বিয়ে করতে আসে, কিন্তু এখন কার বিয়ে হবে? আমরা বিয়ে করব এখন, এই মুহূর্তে। কি বলছো এসব? খালামণি তো তোমার জন্য অন্য মেয়ে ঠিক করে রেখেছে। তুই আমাকে ভালোবাসিস আর নাই বা বাসিস, আর ডোন্ট কেয়ার। আমি তোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। এখন চুপচাপ নেমে আয়। ফারিস অনামিকার হাত শক্ত করে ধরে তাকে কাজী অফিসের ভিতরে নিয়ে যায়। অনামিকা বিমূঢ় হয়ে যায়। তার মনে সুপ্ত ইচ্ছাটা এভাবে পূরণ হবে সে কখনো স্বপ্নেও ভাবেনি। এমন সময় অনামিকা এক ঝটকায় ঘুম থেকে উঠে বসতেই চারপাশের পরিবেশটা পরিষ্কার হয়।
বুকটা ধড়ফড় করছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। সে এতক্ষণ ফারিসকে নিয়ে এত অদ্ভুত স্বপ্ন দেখছিল। স্বপ্নে কাজী অফিস, বিয়ে আর ফারিসের সেই অধিকারবোধ সবই যেন বাস্তব মনে হয়েছিল। অনামিকার মাথার পাশে বসে ফারিস ঝিমাচ্ছিল। অনামিকাকে এভাবে ধরফড়িয়ে লাফ দিয়ে উঠতে দেখে সে বেশ ঘাবড়ে যায়। তড়িঘড়ি করে সোজা হয়ে বসে ব্যস্ত গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে অনামিকা? শরীর খারাপ লাগছে? এভাবে লাফ দিয়ে উঠলি কেন? অনামিকা ফারিসের মুখের দিকে তাকিয়ে একটা স্বস্তি শ্বাস ফেলে। যাক, সবটাই তবে স্বপ্ন। সে নিজেকে একটু শান্ত করার চেষ্টা করে। ফারিস অনামিকাকে কপালে হাত দিয়ে তাপমাত্রা পরীক্ষা করে। জ্বর তো নেই, তাহলে কি কোনো খারাপ স্বপ্ন দেখলি? অনামিকা চমকে ওঠে। সে আজ দীর্ঘক্ষণ শাওয়ার নিয়েছিল। বোধহয় সেই ক্লান্তিতে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে অবাস্তব কিছু দেখে ফেলেছে। সে মাথা থেকে স্বপ্নের চিন্তাগুলো ঝেড়ে ফেলার চেষ্টা করে ফারিসকে পাল্টা প্রশ্ন করে, হঠাৎ এত রাতে তুমি আমার রুমে যে কি প্রয়োজন তোমার? প্রয়োজন হলেই কি আমি শুধু আসবো? নিজের বাড়িতে নিজের বোনের খবর নিতে কি অনুমতি লাগবে? না, তা বলিনি। মানে এত রাতে তো তুমি সাধারণত আসো না। আচ্ছা ঠিক আছে, অনেক রাত হয়েছে, এখন ঘুমা, আমি যাই। ফারিস বড় বড় পা ফেলে রুম থেকে বেরিয়ে যায়। সে চলে যাওয়ার পর অনামিকা বিছানায় গা এলিয়ে দেয়, কিন্তু ঘুম আর আসে না। সে বিড়বিড় করে নিজেকেই শাসন করতে থাকে। হঠাৎ আমার কি হয়েছে? ফারিস ভাইয়াকে নিয়ে কেউ কথা বললে কেন আমার এত হিংসা হয়? কেন তাকে স্বপ্নে দেখি? ভোর হতে খুব একটা বাকি নেই। বাহিরের নিস্তব্ধতা ভেঙে পাখির কিচিরমিচির শব্দ শোনা যায়। শাঁসা করে বাতাস বইছে। অনামিকা নড়ে চড়ে ওঠে। ঠিক তখনই দরজার ওপাশ থেকে রূপা আপুর ডাক শোনা যায়। অনামিকা উঠে ফ্রেশ হয়ে নিচে নামে। দেখলো ফারিস নাস্তা করছে আর ফাহিমা বেগম খাবার বেড়ে দিয়েছে। এই যে অনি, আয়, গরম গরম পরোটা খেয়ে নে। অনামিকা বসতেই ফাহিমা বেগম ফারিসের দিকে তাকিয়ে গম্ভীর মুখে বলা শুরু করে, ফারিস, তোর সাথে আমার একটা দরকারি কথা আছে। বলো আম্মু, শুনছি। তোর জন্য আমি পাত্রী দেখেছি। মেয়েটা মাশাল্লাহ সুন্দর, শিক্ষিত আর ভদ্র। সো হোয়াট, তাতে আমার কি? আর আমি এখন বিয়ে করব না। দেখ ফারিস, তোর বয়স তো কম না, 25-এ পা দিয়েছিস। এখন বিয়ে না করলে কবে করবি? আমারও তো একটা স্বাদ আহ্লাদ আছে। নাতি নাতনির মুখ দেখার ইচ্ছা হয় না আমার? অনাথ আশ্রমে অনেক বাচ্চা আছে, তোমার খুব ইচ্ছে হলে প্রতিদিন গিয়ে ওদের দেখে এসো, তাহলেই তো হয়। ফারিস, সবসময় সব কিছু নিয়ে ইয়ার্কি ভালো লাগে না। তোর যদি কাউকে পছন্দ হয়ে থাকে তবে বল, আমি তোর পছন্দের বিরুদ্ধে যাব না। আমার কোনো পছন্দ নেই। তবে আমার পছন্দের মেয়েকে বিয়ে করতে সমস্যা কোথায় তোর? ফারিস আর উত্তর দেয় না। সে খাবার টেবিল ছেড়ে উঠে দাঁড়ায়। হাত ধুয়ে অনামিকার দিকে তাকিয়ে বলে, অনামিকা, জলদি রেডি হয়ে বাইরে আয়, আমার হাতে একদম টাইম নেই, দেরি করবি না। অনামিকা মাথা নেড়ে সায় দেয়। সে নাস্তা শেষ করে উঠে যেতেই ফাহিমা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলেন। রুবা আপু পাশে এসে মৃদু স্বরে বলে, ম্যাম, আমার কেন জানি মনে হয় বড় স্যার ছোট ম্যামকে পছন্দ করে। কিভাবে বুঝলি? ফারিস তো সারাক্ষণ অনামিকার পেছনে লাগে, ওকে বকে। কিন্তু এই বোকার মাঝেই যে একটা অন্যরকম যত্ন লুকিয়ে থাকে, সেটা কি খেয়াল করেছে? আমি আমার ধারণা থেকে বলছি। ফারিস যদি সত্যিই অনেকে ভালোবাসে তবে সে নিজেই আমাকে বলবে, আমি ওর ওপর কিছু চাপিয়ে দেব না। ভার্সিটিতে যাওয়ার পথে ফারিস আর অনামিকার মধ্যে কোনো কথা হয় না। চারিদিকে এক অস্বস্তিকর নীরবতা। ভার্সিটি পৌঁছলে ফারিস শুধু সাবধানে থাকিস বলে গাড়ি চালিয়ে চলে যায়। 4 ঘন্টা পর পরীক্ষা শেষ করে অনামিকা বাহিরে বেরিয়ে দেখে আজ ফারিস তাকে নিতে আসেনি। সে কিছুটা অবাক হলেও একাই বাসার দিকে রওনা হওয়ার প্রস্তুতি নেয়। ভার্সিটির গেট থেকে কিছুটা দূরে যেতেই একটা কালো গাড়ি এসে অনামিকার সামনে ব্রেক কষে। অনামিকা ভ্রু কুঁচকে গাড়িটার দিকে তাকাতেই পিছন থেকে কেউ একজন ক্লোরোফর্ম ভেজানো রুমাল দিয়ে ওর মুখ চেপে ধরে। তীব্র ঝাঁঝালো গন্ধে অনামিকা কয়েক সেকেন্ডের জন্য জ্ঞান হারায়। যখন জ্ঞান ফেরে অনামিকা নিজেকে একটা অন্ধকার ও স্যাঁতস্যাঁতে রুমে আবিষ্কার করে। মাথাটা প্রচণ্ড ঝিমঝিম করছে। চারপাশটা বুঝতে তার কিছুটা সময় লাগে। সব কিছু মনে পড়তেই সে আটকে চিৎকার করে ওঠে, কেউ আছেন এখানে? আমাকে সাহায্য করুন, আমাকে বাঁচান। কিন্তু দেয়ালের প্রতিধ্বনি ছাড়া আর কোনো শব্দই আসে না। কিছুক্ষণ পর দরজা খোলার শব্দ হয়। মুখে মাস্ক পরা এক ব্যক্তি ভিতরে ঢোকে। পিছনে তার সশস্ত্র গার্ডরা।
লোকটা অনামিকার কাছে এসে ওর চিবুক ধরে নিজের দিকে ফেরায়। অনামিকা বেবি, এখন তুমি একান্তই আমার, শুধুই আমার। তোমার জীবনে এখন আমি ছাড়া আর কেউ থাকবে না। কেউ যদি তোমাকে আমার থেকে কেড়ে নিতে চায়, তবে আমি তাকে মেরেই ফেলবো। আপনি কে? কেন আমাকে এখানে নিয়ে এসেছেন? আমাকে যেতে দিন। মাস্কধারী অট্ট হাসি দেয়। সে একটা খাবারের প্লেট এগিয়ে দিয়ে বলে, এটা খেয়ে নাও, শরীর খারাপ হলে না হলে। না, আমি খাবো না। আমি ফারিসের কাছে যাব। আমাকে ওনার কাছে নিয়ে আসুন। ফারিসের নাম শুনতেই লোকটার চোখ রাগে লাল হয়ে যায়। সে অনামিকার গাল জোরে চেপে ধরে বলে, চুপ থাকো। কি এত ফারিস ফারিস করিস সারাদিন? তোর মুখে যদি আমি আর একবার ওই ফারিসের নাম শুনি, তবে তোকে এখানেই পুঁতে মেরে দেব। অনামিকা ফুপিয়ে কেঁদে ওঠে। সে কাঁপা কাঁপা গলায় বলে, আপনি খুব খারাপ লোক। ফারিস ভাইয়া আমাকে বকুক আর যাই করুক না কেন, উনি মানুষ হিসেবে অনেক ভালো। আর আমি যে তোকে এত ভালোবাসি, সেটার কোনো দাম নেই। এটাকে ভালোবাসা বলে? এভাবে কাউকে তুলে আনা কি ভালোবাসা? ঘৃণা হয় আমার আপনার উপর। অনামিকা, আর যাই করো, আমার ভালোবাসাকে নিচু করো না। আমি তোমাকে এমন জায়গায় রেখেছি যে তোমার ওই লাভার ফারিস কখনোই তোমার খোঁজ পাবে না। লোকটা রাগে গজ গজ করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। অনামিকা মনে মনে বিশ্বাস করে যে ফারিস তাকে ঠিক খুঁজে বের করবে। কিছুক্ষণ পর একজন গার্ড রুমে ঢুকে সবার অগোচরেই সিসিটিভির প্লাগ খুলে দেয়। সে এমন ভাব করে যেন সে পাহারা দিচ্ছে, কিন্তু আসলে সে অনামিকার হাতের বাঁধন খুলে দেয়। চিন্তা করবেন না ম্যাম, আমি আপনার কোনো ক্ষতি করব না। ফারিস স্যার আমাকে আপনার সুরক্ষার জন্য পাঠিয়েছেন। এখান থেকে পালানোর জন্য আমি আপনাকে সাহায্য করব। অনামিকা লোকটাকে বিশ্বাস করে তার পিছু পিছু পা বাড়ায়। চাবি থাকায় তারা সহজেই পিছনের দরজা দিয়ে বের হয়ে যায়, কিন্তু কিছু দূর যেতেই বিপদ বাড়ে। অপহরণকারীরা টের পেয়ে যায় এবং গুলিবর্ষণ শুরু করে। গার্ডটি অনামিকাকে আড়াল করতে গিয়ে নিজেই গুলিবিদ্ধ হয়। এখন অনামিকা আবার বন্দি। তার সামনে রক্তাক্ত অবস্থায় সেই সাহায্যকারী গার্ডটি পড়ে আছে। মাস্কধারী লোকটা আবারও অনামিকার সামনে এসেও চিবুক ধরে বলে, সমস্যা কি তোর? আমার কাছে থাকতে তোর এত কষ্ট কেন? ফারিসের চেয়েও বেশি ভালোবাসতে পারি আমি। তোর অনেক তেজ, তাই না? আজ আমি তোকে দেখাবো এই আমি কি জিনিস। তোকে ধ্বংস করে আমি শান্তি পাবো। অন্ধকার সেই ঘরে আরুষের উন্মাদনা যখন চরমে, ঠিক তখনই বাহির থেকে ভেসে আসে তীব্র গুলির শব্দ। দরজার ওপাশে থাকা সশস্ত্র পাহারাদাররা কিছু বুঝে ওঠার আগে এক বিকট শব্দে সদর দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে ফারিস। তার পিছনে একদল দক্ষ গোয়েন্দা সদস্য। ফারিস ভিতরে ঢুকেই আরুষকে এক প্রচণ্ড ধাক্কা দিয়ে অনামিকার কাছ থেকে দূরে সরিয়ে দেয়। অনামিকা ভয়ে দিশেহারা হয়ে ফারিসকে জাপটে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। কিছু হবে না অনি, আমি এসেছি তো, শান্ত হ। লোকটা আমাকে তার নোংরা হাত দিয়ে স্পর্শ করেছে ফারিস। আমার খুব ঘৃণা লাগছে। অনামিকার কথা শুনে ফারিসের চোখ মুখ রাগে টকটকে লাল হয়ে যায়। সে অনামিকাকে আগলে ধরে আরুষের দিকে এগায়। আরুষের কলার চেপে ধরে দেওয়ালে পিষে ধরে সে চিৎকার করে ওঠে, তোর সাহস কি করে হয় আমার অনামিকাকে টস করার? জানিস না ও কার আমানত? ফারিসের সেই চিৎকারে পুরো ঘর থরথর করে কেঁপে ওঠে। সে এক টানে আরুষের মুখের মাস্কটা খুলে ফেলে। মাস্কের আড়ালে থাকা মুখটা দেখে অনামিকা বিস্ময়ে বিমূঢ় হয়ে যায়। যাকে সে ভার্সিটির অত্যন্ত সম্মানিত শিক্ষক আরুষ চৌধুরী হিসেবে জানত, আজ সেই মানুষটার এই বীভৎস রূপ দেখে তার শরীর ঘেন্নায় রিরি করে ওঠে। ফারিস আরুষকে তার বাহিনীর হাতে সমর্পণ করে অনামিকাকে পাঁচগোলা করে তুলে নিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। বাসায় ফেরার পর ফাহিমা বেগম হন্তদন্ত হয়ে অনামিকার কাছে ছুটে আসেন। তিনি অনামিকার মুখটা দুহাতে ধরে ব্যাকুল হয়ে জিজ্ঞেস করেন, তুই ঠিক আছিস তো অনি? কিছু হয়নি তো তোর? অনামিকা শুধু মাথা নেড়ে না সুযোগ ইশারা করে। ফাহিমা বেগম স্বস্তির নিঃশ্বাস ফেলে এক কঠোর সিদ্ধান্ত ঘোষণা করেন, আজকেই আমি তোর আর ফারিসের বিয়ে দেব। আমি আর তোকে কোনো বিপদের মুখে ফেলে রাখতে পারবো না।
অনামিকা আর ফারিস দুজনেই অবাক হয়ে ফাহিমা বেগমের দিকে তাকায়। ফাহিমা বেগম কারো উত্তরের অপেক্ষা না করেই রুবাবুকে আদেশ দেন। রুবা, অনিকে ওপরে নিয়ে গিয়ে জলদি রেডি করিয়ে আনো। আমি কাজীকে ফোন দিয়েছি, সে আসলেই বিয়ে পড়িয়ে দেবে। অল্প সময়ের মধ্যেই অনামিকাকে কনের সাথে সাজিয়ে নিচে ফারিসের পাশে বসানো হয়। কাজীর গম্ভীর কণ্ঠে বিয়ের মন্ত্র উচ্চারিত হতে থাকে। অনামিকাকে যখন কবুল বলতে বলা হয় সে মৃদু স্বরে সম্মতি দেয়। ফারিসও কোনো দ্বিধা ছাড়াই সোজাসাপটাভাবেই কবুল বলে দেয়। এক মুহূর্তের মধ্যেই তারা দুজনে এক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়। পুরোটা সময় অনামিকার কাছে এক ঘোরের মতো মনে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতেই ফারিস উঠে দাঁড়ায়। আমার একটা জরুরি কাজ আছে, আমি আসছি। ফারিস আর 1 মিনিটও না দাঁড়িয়ে হনহন করে বেরিয়ে যায়। সে সোজা চলে যায় সেই আস্তানায় যেখানে আরুষকে আত্মরা অবস্থায় ফেলে রাখা হয়েছে। পাশেই তার মা আরিশা বেগম নীরবেই চোখে জল ফেলছেন। ফারিস রিভলভার হাতে নিয়ে আরুষের সামনে বসে। ফারিস, এত নির্দয় হোস না বাবা। আমার ছেলেটা ভুল করেছে, কিন্তু ও তো তোর ভাই। কি নির্দয় হব না চাচি, ও অনামিকাকে বাড়ি স্পর্শ করার সাহস দেখিয়েছে। ওর অপরাধ ক্ষমার অযোগ্য। আমি তোকে সব সত্যি বলবো ফারিস, তবুও তুই ওকে কিছু করিস না। দোহাই লাগে তোর। তো শুরু করুন চাচি, শুনি আপনাদের সেই রহস্যময় অতীত। আরিশা বেগম দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করেন। আমরা যখন তোদের সাথে থাকতাম তখন তোর বয়স 15 কি 16, আর আরুষের বয়সও তখন 15। অনামিকার বয়স ছিল মাত্র 8 বছর। আরুষ ছোটবেলা থেকেই অনামিকার দিকে কুনজর দিত। আমি খেয়াল করলেও মুখ বুঝেছিলাম। পরে তোরা বড় হতে লাগলি। একবার অনামিকার বাবার চোখেও আরুষের চালচলন পড়ে যায়। তখন আরুষের বয়স 17। আরুষ বিভিন্ন ডার্ক সাইটের সাথে যুক্ত ছিল। সে অনামিকার বাবাকে এক নির্জন জায়গায় নিয়ে গিয়ে মেরে ফেলে, কারণ উনি জেনে গিয়েছিলেন যে আরুষ ডার্ক সাইডে আছে। আর ফারিস, তুইও জানতি আরুষ অনামিকাকে পছন্দ করে। ওর নেশা অনামিকা, তাই তুই অনামিকাকে গুটি বানিয়ে আরুষের আসল হুদেশ জানতে চেয়েছিস। আমার বাবাকে তাহলে কে মেরেছে? তোর বাবাকে কেউ মারেনি। তিনি একজন দেশপ্রেমিক গোয়েন্দা ছিলেন। একবার এক দুর্ধর্ষ গুন্ডার কবলে পড়ে তিনি মিশনে মারা যান। তবে আমার মায়ের সাথে আপনার শত্রুতা কিসের? শত্রুতা শুধু এটাই যে তার মা আমার সন্তান আমার থেকে কেড়ে নিয়েছে। মানে কি বলতে চাইছেন আপনি? তোর মায়ের বিয়ের 10 বছর পার হলেও কোনো সন্তান হয়নি। আর আমার যমজ বাচ্চা হয়েছিল, তখন তোর মা ডাক্তারকে ঘুষ দিয়ে আমার একটা বাচ্চাকে চুরি করে নিয়ে যায়। পরে সবাইকে বলে ওই বাচ্চা দত্তক নিয়েছে। ওই দিন আমার বুকে কি হচ্ছিল তা কাউকে বোঝাতে পারিনি। ওই বাচ্চাটা এখন কোথায়? ওই বাচ্চাটা আর কেউ নয় ফারিস, ওই বাচ্চাটা তুই নিজেই। ফারিস আর আরুষ দুজনেই একসাথে চিৎকার করে ওঠে। মানে ফারিস তোর নিজের ভাই আরুষ, তোরা দুজনে যমজ। আপনি কিভাবে বুঝেছেন যে আমি আপনার সেই সন্তান? যেদিন ওই বাসা থেকে আরুষকে নিয়ে বেরিয়ে গিয়েছিলাম, সেদিনই ফাহিমা আমাকে আলাদা রুমে নিয়ে স্বীকার করেছিল যে তুই আমারই গর্ভজাত সন্তান। বাসার হল রুমে এখন থমথমে পরিবেশ। ফাহিমা বেগম মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। তার সামনে আরিশা বেগম বসে আছেন আর অনামিকা নির্বাক দর্শকের মতো সব শুনছে। ফারিস ফাহিমা বেগমের মুখোমুখি হয়ে জিজ্ঞেস করে, মা তুমি এমন কেন করলে? অন্যের সন্তান কেন চুরি করলে? কারণ সবসময় তোর দাদি আরিশার গুণগান গাইতো। আমি তোকে খুশি করার জন্য নিজের বাপের বাড়ি যাওয়াও বন্ধ করে দিই। তাও সে আরিশার প্রশংসা করত। পরে জানতে পারি তোর বাবার সমস্যা আছে, সে কোনোদিন বাবা হতে পারবে না। কিন্তু তোর দাদি আর আরিশা মিলে রটিয়ে দেয় যে সমস্যা আমার। সেই অপমান সইতে না পেরেই আমি আরিশার বাচ্চা চুরি করার পরিকল্পনা করি। সব সত্যি শোনার পর অনামিকার মনে হয় সে কোনো পরাবাস্তব জগতে আছে। ফাহিমা যে ফারিসের আসল মা নয় তা সে কল্পনাও করতে পারেনি। বর্তমান অনামিকা ফারিসের কাঁধে মাথা রেখে ব্যালকনির দোলনায় বসে আছে। আর রাতের আকাশটা আজ খুব শান্ত। অনামিকা হঠাৎ ফারিসকে প্রশ্ন করে, আচ্ছা ফারিস, রাত তোকে আসলে কে মেরেছে? আরুষ মেরেছে। ও চায়নি তোর জীবনে অন্য কেউ আসুক। রাতের বেলা যে চুপি চুপি আমার রুমে আসতো, সে কে ছিল? আমি ছিলাম সেটা, তোকে চোখে চোখে রাখার জন্য আসতাম। কেন? তুমি কি আমাকে ভালোবাসো নাকি যে আসতে?
ফারিস অনামিকাকে আলতো করে জড়িয়ে ধরে কপালে চুমু খায়। ভালোবাসতাম বলেই তো আসতাম, ভালো না বাসলে এত ঝুঁকি নিতাম না। কত বছর ধরে ভালোবাসো? 10 বছর ধরে ভালোবাসি, তুই জানতি না। আমি তো জানতাম না, কিন্তু তুমি কিভাবে বুঝলে যে আমিও তোমায় ভালোবাসি? ভালোবাসার মানুষের চোখের দিকে তাকালেই সব বোঝা যায় অনি। তুই যে আমায় ভালোবাসিস সেটা তোর চাহনি চাহনি বলে দেয়। সত্যি বলতে ইদানিং আমি তোমায় বড্ড বেশি ভালোবাসি। অনামিকার এই মিষ্টি স্বীকারোক্তিতে ফারিস মুচকি হাসে। তাদের জীবনের সব ঝড় ঝাপটা শেষে এক নতুন সকালে শুরু হয়। এমন সময় ব্যালকানিতে তখন চাঁদের আলো এসে লুটিয়ে পড়ছে। ফারিস অনামিকাকে আরও নিবিড়ভাবে নিজের বুকের মাঝে টেনে নেয়। দোলনাটা খুব ধীরলয়ে দুলছে। অনামিকা ফারিসের শার্টের বোতাম নিয়ে আনমনে খেলা করতে করতে ফিসফিস করে বলে, তুমি যে আমায় এত বছর ধরে ভালোবাসো, একবারও আমায় বুঝতে দিলে না কেন? শুধু বকাবকিই করলে। ফারিস একটা তৃপ্তির হাসি দিয়ে অনামিকার চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরে। অনামিকার চোখের মণিজোড়া তখন চিকচিক করছে। ভালোবাসে কি সবসময় মুখে বলতে হয় অনি? তোকে যখন শাসন করতাম তার চেয়ে বেশি তোর জন্য পোড়াতাম। তোর উপর যখন কেউ কুনজর দিত আমার রক্ত টকবক করে ফুটতো। তোকে আগলে রাখাই ছিল আমার একমাত্র নেশা। আর এই যে বললে 10 বছর, তখন তো আমরা ছোট ছিলাম, তখন থেকেই। তখন তুই চুলে দুটো বেনি করে আমার পেছনে ঘুরঘুর করতি। সেই নিঃশ্বাস মায়াটাই কখন যে আমার অস্তিত্ব জুড়ে বসেছে আমি নিজেও জানি না। তুই যখন বড় হতে শুরু করলি আমার ভয়টাও বাড়তে থাকলো। তোকে হারানোর ভয়ে আমি নিজেকে অনুভূতিগুলো কঠোর শাসনে বেঁধে রেখেছিলাম। অনামিকা মুচকি হেসে ফারিসের বুকে কান পাতে। ফারিসের হৃদস্পন্দনের দ্রুত তাল সে স্পষ্ট শুনতে পাই। সে হাসতে হাসতে বলে, জানো, তোমার ওই কড়া শাসনের জন্যই বোধহয় আমার ভয়টা ভালো লাগাই বদলে গিয়েছিল। কিন্তু মাঝখানে ওই আরুষ স্যার আর নীলাদ্রকে নিয়ে যা করলে, আমি তো ভেবেছিলাম তুমি আমাকে সত্যিই ঘৃণা করো। ফারিস অনামিকার কপালে নিজের কপাল ঠেকিয়ে গাঢ় স্বরে বলে, ঘৃণা করার ক্ষমতা তো তুই আমাকে দিসনি অনি। আমি তো তোর ওই চোখের মায়ে আজীবনের জন্য বন্দী হয়ে গেছি। তোকে অন্য কারোর সাথে কল্পনা করো আমার কাছে বিষের মতো। অনামিকা এক হাত দিয়ে ফারিসের ঘাড় জড়িয়ে ধরে তার দিকে মুগ্ধ চোখে তাকায়। রাতের নির্জনতায় তাদের নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। এখন থেকে তো আর শাসন করবে না, তাই না? ফারিস অনামিকার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, শাসন তো চলবেই, তবে এখন সেই শাসনের ধরনটা হবে অন্যরকম। এখন আর তোকে কলেজের জন্য বকবো না, এখন তোকে শুধু আমার ভালোবাসা জালে আটকে রাখার জন্য শাসন করব। অনামিকা লজ্জায় রাঙা হয়ে ফারিসের বুকে মুখ লোকায়। ফারিস পরম আবেগে অনামিকাকে জড়িয়ে ধরে তার চুলে মুখ গোজে। ব্যালকানির হালকা বাতাসে তাদের ভালোবাসার আবেগ যেন চারপাশে ছড়িয়ে পড়ছে। কোনো কথা নেই, কেবল দুজনের হৃদয়ের নিঃশব্দ আলাপন। অনামিকা, তুই কি জানিস তোর এই লাজুক মুখটা আমার পৃথিবীর দেখার চেয়ে বেশি সুন্দর? তুমি না খুব বেশি রোমান্টিক হয়ে যাচ্ছ ফারিস ভাই। ভাইয়া ডাকটা এখন থেকে নিষিদ্ধ। আমি এখন তোর স্বামী, তোর রক্ষক আর তোর সবটুকু জুড়ে থাকা একমাত্র পুরুষ। ফারিস অনামিকার গালে ভালোবাসার পরশ এঁকে দেয়। দোলনায় মৃদু দোলনিতে তাদের নতুন জীবনের গল্প লেখা শুরু হয়, যেখানে আর কোনো বিচ্ছেদ বা আক্ষেপের জায়গা নেই, কেবল দুজন মানুষের নিবিড় সান্নিধ্য আর এক সমুদ্র ভালোবাসা।